এই আলোচনায় স্বাগত জানিয়ে শুরু করছি আমরা। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। এই ভিডিওর মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি কেরিয়ার কাউন্সিলিংয়ের অ্যাপ্রোচ আমরা নিতে চলেছি এবং নিউলি ডেভেলপড সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের তরফ থেকে এইটা পুরোটা অর্গানাইজ করা হচ্ছে। নমস্কার, আমি জয়া চক্রবর্তী, সহশিক্ষিকা, ঢাকুরিয়া পরেশনাথ বালিকা বিদ্যালয়, এবং আমার সাথে রয়েছেন। নমস্কার, আমি মৌমিতা ব্যানার্জি, আমিও একজন শিক্ষিকা। আমার স্কুল সন্তোষপুর শ্রী গৌরাঙ্গ বিদ্যাপীঠ। তো যে কারণে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, দেখুন, উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। অনেক ক্ষেত্রে এই হায়ার সেকেন্ডারি লেভেলটাকে বলা হয় গেটওয়ে টু ফিউচার স্কোপ, বা আমরা বলতে পারি যে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একটা বিশাল জগতের মধ্যে গিয়ে তারা পড়ে, এবং সেক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিক স্তরটা তাদের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়? কারণ এই স্তর থেকে কিন্তু বিভিন্ন দরজা তাদের জন্য খুলে যায়, এবং পার্টিকুলারলি এই লেভেলে যে যে বিষয়গুলো নিলে তারা তাদের ভবিষ্যতের পেশা বা বৃত্তি তারা নির্বাচন করতে পারবে, তার জন্যই কিন্তু এই স্তরটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো হায়ার সেকেন্ডারি লেভেলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেট 3 যে হিউম্যানিটিস গ্রুপটি রয়েছে, সেই গ্রুপের ক্ষেত্রে যে যে সাবজেক্টগুলি নির্বাচন করলে তারা ভবিষ্যতে দাঁড়াতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও ফার্দার স্টাডিজ, হায়ার স্টাডিজে যেতে পারবে, সেই নিয়ে আমরা মূলত আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে একটু আমরা অবগত হয়ে নেব যে হায়ার সেকেন্ডারি লেভেলে স্টুডেন্টদেরকে কী কী সাবজেক্ট তাদেরকে অপ্ট করতে হতে পারে। এর জন্য চলুন আমরা একটু দেখে নিই কী কী রয়েছে। পুরো যে বিষয়গুলি দেওয়া রয়েছে কাউন্সিলের তরফ থেকে, সেগুলিকে মূলত 3টি সেটে ভাগ করা রয়েছে। সেট 1 সেটিকে বিজ্ঞান বিষয় বলা হচ্ছে, বা সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে উপযোগী এই বিষয়গুলি। সেট 1-এর মধ্যে রয়েছে ফিজিক্স বা নিউট্রিশন, কেমিস্ট্রি বা জিওগ্রাফি, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি বা সায়েন্স অফ ওয়েলবিং, অঙ্ক, ম্যাথস অথবা এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্সেস, স্ট্যাটিস্টিক্স অথবা সাইকোলজি, কম্পিউটার সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স, অথবা ভিজুয়াল আর্টস, অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা মিউজিক বা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এছাড়াও রয়েছে এই সেটে সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অথবা ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার। এবং এই সেটে একই সাথে রয়েছে কাউন্সিলের তরফ থেকে অফার করা প্রচুর ভোকেশনাল সাবজেক্ট, যেখান থেকে যে কোনো একটি সাবজেক্ট স্টুডেন্টটি চুজ করতে পারে। কীরকম দাঁড়াচ্ছে বিষয়টি? না, কোনো স্টুডেন্ট যখন সাবজেক্ট চুজ করবে তখন তাকে মোট 6টা সাবজেক্ট রাখতে হচ্ছে। 6টা সাবজেক্টের মধ্যে 2টি সাবজেক্ট থাকবে তার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, যেখানে সে ভাষা পড়বে, হতে পারে বাংলা বা ইংলিশ, এবং আরও অনেক ভাষা রয়েছে, সেটা আমাদের পোর্টালে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। 2টি ভাষা বা কম্পালসারি ইলেকটিভের পর আসছে তাকে নিতে হবে 4টি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এই 4টি যে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রয়েছে তাকে যে কোনো একটি সেট থেকেই এই 4টি অপশনাল ইলেকটিভ নিতে হবে। অর্থাৎ জিনিসটা দাঁড়াচ্ছে এইরকম যে সেট 1, সেট 2 এবং সেট 3 তিনটি যে আলাদা আলাদা বিষয় ভাগ করা রয়েছে, অর্থাৎ সায়েন্স, কমার্স এবং হিউম্যানিটিস, মানে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা যে বিষয়, 3টি আলাদা বিষয়কে 3টি আলাদা সেটে বিভিন্ন সাবজেক্টে আলাদা করে ভাগ করা রয়েছে, এবং স্টুডেন্টটি 2টি কম্পালসারি ইলেকটিভ নেওয়ার সাথে তাকে এই 3টে সেটের মধ্যে থেকে যে কোনো একটি সেট থেকে আরও 4টি বিষয় তাকে বাছতে হবে, অর্থাৎ তাকে অপ্ট করতে হবে, তাকে ইলেক্ট করতে হবে, যার জন্য নাম দেওয়া হয়েছে অপশনাল ইলেকটিভ। আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটি হলো যে সেই সেটের মধ্যেই যেন সে সীমাবদ্ধ থাকে। একটি সেট থেকে 2টি সাবজেক্ট নিলাম, অন্য আরেকটি সেট থেকে আরও 2টি সাবজেক্ট নিলাম, এরমভাবে কিন্তু কম্বিনেশন করা যাবে না। তাকে কম্বিনেশন করতে গেলে পার্টিকুলারলি যে সেটে সে রয়েছে সেই সেট থেকেই কিন্তু তাকে 4টে সাবজেক্ট নিতে হবে। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে, হতে পারে তার ভোকেশনাল কোনো অ্যাপটিটিউড রয়েছে। কাউন্সিলের তরফ থেকে একগুচ্ছ ভোকেশনাল সাবজেক্টস অলরেডি চালু রয়েছে পড়ানো, সেইখান থেকে সে একটি সাবজেক্ট নিতে পারে, এবং যে সেটে সে সীমাবদ্ধ রয়েছে সেই সেটের থেকে সে আরও 3টি সাবজেক্ট নিয়ে মোট 4টে তার অপশনাল ইলেকটিভ বিষয় সে চুজ করতে পারল। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 2টি সাবজেক্ট হলো তার
কম্পালসারি ইলেকটিভ এবং 4টি সাবজেক্ট হলো তার অপশনাল ইলেকটিভ। সে সেট 1 বা সেট 2 বা সেট 3 থেকে চুজ করছে, অথবা কি হতে পারে না 3টি সাবজেক্ট যে কোনো একটি সেট থেকে নিয়ে আরেকটি রিলেটেড সাবজেক্ট যেটি তার পরবর্তী ভোকেশনে কাজে দেবে, সেখান থেকে ভোকেশনাল থেকে সে আরও একটি সাবজেক্ট নিয়ে মোট 6টি সাবজেক্ট সে পড়াশোনা করছে। আজকের এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করতে চলেছি হিউম্যানিটিস গ্রুপ অর্থাৎ সেট 3। তো সেট 1 ছিল সায়েন্স, সেট 2 হচ্ছে বাণিজ্য অর্থাৎ কমার্স, সেখানে রয়েছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, স্ট্যাটিস্টিক্স, কস্টিং, ইকোনমিক্স বা সায়েন্স অফ ওয়েলবিং বা এপিএআই, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা ভিজুয়াল আর্টস বা মিউজিক। আরও রয়েছে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং এছাড়াও ভোকেশনাল সাবজেক্ট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, অর্থাৎ আমরা হিউম্যানিটিস এবং কম্বাইন্ড আর্টস বা কম্বাইন্ড সায়েন্স যে সাবজেক্টগুলো এখানে অফার করা রয়েছে সেগুলি পুরোটাই রয়েছে সেট 3-তে। সেট 3-তে যে সাবজেক্টগুলি রয়েছে সেটি আমরা এবার দেখতে চলেছি। দেখুন, সেট 3-তে রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং তার সাথে অপশন হিসেবে দেওয়া রয়েছে বায়োলজি, অর্থাৎ যদি কেউ পল সায়েন্স অপ্ট করে এই লেভেলে সে কিন্তু বায়োলজি নিতে পারবে না, বা উল্টোটা কেউ যদি বায়োলজি অপ্ট করে সে কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিতে পারবে না। পরের সাবজেক্টটি রয়েছে এডুকেশন ইডিসিএন অথবা নিউট্রিশন এনইউটিএন। একই রকমভাবে যদি কেউ নিউট্রিশন নেয় সে এডুকেশন অপ্ট করতে পারবে না, অথবা এডুকেশন নিলে নিউট্রিশন সে নিতে পারবে না। পরের সাবজেক্টটিতে চলে যাচ্ছি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পিআরএসএন পার্সিয়ান, এআরবিসি অ্যারাবিক অথবা বিএমএসএস অর্থাৎ বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্সেস। এই সাবজেক্টের প্রসঙ্গে একটু আমি বলতে চাই এই প্রসঙ্গে যে এটি কিন্তু কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট টু নর্মাল যে হার্ডকোর যে ম্যাথামেটিক্স পড়ানো হয় হায়ার সেকেন্ডারি লেভেলে তার সঙ্গে কিন্তু ইকুইভ্যালেন্ট, এবং এই বিষয়ক নোটিফিকেশন কাউন্সিলের পোর্টালে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু কোনো অংশে এটাকে ম্যাথসের থেকে কম বা ম্যাথসের থেকে অন্য একটি সাবজেক্ট হিসেবে ধরা হবে না। বিএমএসএস টোটালি এটাকে ইকুইভ্যালেন্ট টু ম্যাথামেটিক্স অ্যাট +2 লেভেল বলে কাউন্সিল নোটিফিকেশন জারি করেছে। আর কি রয়েছে এখানে? রয়েছে এগ্রিকালচার, অর্থাৎ এই যে ফুল আমরা দেখলাম যে এমসিএন অর সংস্কৃত অর পার্সিয়ান অর অ্যারাবিক অর বিএমএসএস অর এগ্রি, অর্থাৎ এই 5-6টি সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট স্টুডেন্টটি বাঁচতে পারে। আর কি সাবজেক্ট রয়েছে? রয়েছে ইকোনমিক্স ইকন, অ্যানথ্রোপোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং SOWB। এটি নিউলি ইন্ট্রোডিউস সাবজেক্ট, লাস্ট ইয়ার থেকে চালু হয়েছে, খুব ভালো স্কোপ সাবজেক্টটির। এছাড়াও রয়েছে এপিএআই। একই রকমভাবে আগের সাবজেক্টগুলির মতনই যদি কেউ ইকোনমিক্স নেয় সে এই 4টের মধ্যে থেকে আর অন্য কোনো কিন্তু সাবজেক্ট নিতে পারবে না। একই ক্ষেত্রে এই 4টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট ক্যান্ডিডেটকে বেছে নিতে হবে। তারপরে সাবজেক্টটি রয়েছে ফিলোসফি, তারপরে রয়েছে সোশিওলজি অথবা ফিশারি সায়েন্সেস অ্যান্ড অ্যাকোয়াকালচার FSAQ, এটিও নিউলি ইন্ট্রোডিউস সাবজেক্টের মধ্যে একটি। তারপরে রয়েছে হিস্ট্রি অথবা সাইকোলজি অথবা স্ট্যাটিস্টিক্স। তারপরে রয়েছে জিওগ্রাফি GEGR অথবা HDRM। HDRM সাবজেক্টটি পুরনো সাবজেক্ট, কিন্তু নামটা জাস্ট পাল্টেছে। আগে নাম ছিল HMFR, এখন পাল্টে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট HDRM নামটি দেওয়া হয়েছে। মূলত এটি হোম সায়েন্সের একটি সাবজেক্ট। এরপরে রয়েছে মিউজিক ভিসা HPED ENVS এবং কোমা। এই 5টার মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট ক্যান্ডিডেট বেছে নিতে পারে। তাহলে এই যে সাবজেক্টগুলি আমি বললাম এগুলো পুরোটাই রয়েছে সেট 3-তে। এই সেট 3 এর মধ্যে থেকে স্টুডেন্ট যে কোনো 4টি সাবজেক্ট বেছে নিতে পারবে, এবং যেখানে অর বলে দেওয়া রয়েছে অর্থাৎ ওই লাইন থেকে যে কোনো একটি সাবজেক্ট সে বাঁচতে পারবে। এছাড়াও সেট 3 এর সাথে স্টুডেন্টটি যদি মনে করে সে যে কোনো 3টে সাবজেক্ট নেওয়ার পর রিলেটেড বা অ্যালাইড যে কোনো একটি ভোকেশনাল সাবজেক্ট আলাদা করে তার অপশনাল ইলেকটিভ হিসেবে সে বেছে নিতেই পারে। তাহলে মোটামুটি আমরা দেখে নিলাম যে সেট 3-তে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কী কী সাবজেক্টস অফার করছে। এইবার আমরা চলে যাচ্ছি এক এক করে যে কম্বিনেশন আমাদের কীরকম হওয়া উচিত। সেট 1 বা 2 বা 3 যে কোনো সেটের ক্ষেত্রেই কম্বিনেশন করার আগে স্টুডেন্টদের মাথায় বিশেষ কিছু পয়েন্টস বা বিশেষ কিছু ফ্যাক্টরস কিন্তু তাদের মাথায় রাখতে হবে। কীরকম না,
একটা সাকসেসফুল কম্বিনেশন যদি আমি করি তাহলে পরবর্তীকালে কিন্তু আমার অনেক সুবিধা আসছে। কীরকম সুবিধা, চলুন তাহলে আমরা দেখে নিচ্ছি সুবিধাগুলো কী কী। প্রথম ব্যাপার যেটা আমরা দেখছি সেটা হলো মাল্টিপল অ্যাপ্রোচ, অর্থাৎ এমনভাবে আমি সাবজেক্টটা চয়েস করব যাতে আমার অনেকগুলো দরজা খুলে যায়, অর্থাৎ ওপেন ডোর টু ভেরিয়াস ফিল্ডস। আমি একদম ভিডিওর শুরুতেই বলেছিলাম যে হায়ার সেকেন্ডারি স্তর বা উচ্চ মাধ্যমিক এই যে স্তরটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তর, কেননা স্টুডেন্টটি ভবিষ্যতে কি করতে চলেছে, তার বৃত্তি বা তার পেশা সে কি নিতে চলেছে, সেটা কিন্তু পুরোটাই নির্ভর করবে এই হায়ার সেকেন্ডারি লেভেলে তার সাবজেক্ট কম্বিনেশনের উপরে। অর্থাৎ তার কম্বিনেশনটা প্রথমেই হতে হবে মাল্টিপল অ্যাপ্রোচ। কীরকম মাল্টিপল অ্যাপ্রোচ? ধরে নিন আমি 4টে সাবজেক্ট আমি বেছেছি, 4টে সাবজেক্ট যে আমি বাছলাম, আমার যেন এরকম সাবজেক্টগুলো না হয় যে আমি শুধু একটাকে নিয়ে এগোতে পারছি, বাকি 3টেকে নিয়ে আমি পারছি না। সেক্ষেত্রে কিন্তু আমার অনেক কি হয়ে গেল, ন্যারো হয়ে গেল ফিল্ডটা। কিন্তু আমাকে এমনভাবে কম্বিনেশন রাখতে হবে যাতে আমার ফিল্ডটা আরও ব্রডেন হয়, অর্থাৎ বারবারই বলবো ভেরিয়াস ফিল্ডস এক্সপ্লোর করার মতন আমাকে কম্বিনেশনটা রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কি না, খুব বিবেচনা করে আমাকে চয়েস করতে হবে, দ্য চয়েস শুড বি জুডিশিয়াস এনাফ। থার্ড পয়েন্ট হচ্ছে কি না, অ্যাপটিটিউড বেসড, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা প্রবণতা থাকে বা একটা যোগ্যতা থাকে যে পার্টিকুলার একটা বিষয়ে আমাদের কিন্তু একটা প্রবণতা থাকে যে আমার এই বিষয়টা ভালো লাগছে, আমি এটা নিয়ে এগোতে চাইছি। সেই বিষয়টি স্টুডেন্টকে নিজেকে বুঝতে হবে। এই নয় যে আমার বন্ধু এটা নিচ্ছে বলে আমিও এটা নিয়ে সফল হতে পারবো, আমি তো নাও হতে পারি। বা আমার বাড়ি থেকে বলা হচ্ছে যে আমাকে এই বিষয়টা নিতে হবে, আমি এটা নিয়ে এগোতে পারবো, কিন্তু আমি নিজেকে আমি সবথেকে ভালো বুঝবো। অর্থাৎ আমার যোগ্যতা, আমার প্রবণতা, আমার অ্যাপটিটিউড, আমার কোন সাবজেক্টের বিষয়ে আমার ন্যাক রয়েছে, সেইটা কিন্তু খুব একটা ভাইটাল ফ্যাক্টর এই টাইমে সাবজেক্ট চয়েসের ব্যাপারে। এবং একই সাথে চলে আসছে ইন্টারেস্ট, যে আমার ভালো লাগার বিষয় কি এটা, সেই ভালো লাগার উপরেও কিন্তু আমার অনেকটা সাবজেক্ট চয়েস রয়েছে, এবং ভালো লাগাতে পারলেই কিন্তু আমি ফার্দার হায়ার স্টাডিজ ওই সাবজেক্টটি নিয়ে করতে পারবো। উইথাউট ইন্টারেস্ট কিন্তু আমার স্কোর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর কি না, আমার স্ট্রেংথ, মানে আমার ক্ষমতা বা আমার দক্ষতা কতটা রয়েছে ওই সাবজেক্টটার উপরে, সেটা একটা খুব ভাইটাল ফ্যাক্টর। এবং আরও বড় ফ্যাক্টর রয়েছে অ্যালাইনমেন্ট উইথ ক্যারিয়ার পাথ, অর্থাৎ ভবিষ্যতের বৃত্তি বা পেশা, বারবার আমি একই কথা বলছি, সেই ভোকেশনের দিকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি কম্বিনেশনটা এমন করব যাতে আমি পেশা হিসেবে বেছে নিতে পারি। ওই সাবজেক্টের উপরেই আমি হায়ার স্টাডিজ করলে আমি আমার পেশাগত যোগ্যতা আমি বাড়াতে পারবো। এবং অবশ্যই কম্বিনেশন এমন হবে যাতে সেটা স্কোরিং হয়। এই স্কোরিং ব্যাপারটা কিন্তু অনেকটা সাবজেক্টিভ রয়েছে, কারণ ইন জেনারেল ধরে নেওয়া হয় যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট বেস স্কোরিং হয়, কিন্তু আমি এক্ষেত্রে বলবো বোথ প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটো বিষয়ে কিন্তু স্কোরিং হয়। কিন্তু স্কোরিং করতে গেলে তোমাকে নিজেকে যতটা পড়াশোনা বা যতটা লেবার আমার দরকার সেটা আমাকে দিতে হবে, এবং লেবার আমি তখনই দিতে পারবো স্কোর করার জন্য যখন সেটা আমার অ্যাপটিটিউড বেসড হবে সাবজেক্টটা, যখন আমার ইন্টারেস্ট থাকবে সাবজেক্টটার উপরে, তবেই কিন্তু আমি স্কোর করতে পারবো। এবং অবশ্যই লোডটা যেন আমার সুন্দরভাবে ব্যালেন্স থাকে। আমি ভারী 4টেই ভারী সাবজেক্ট নিলাম যাতে করে আমি পরের দিকে আমি আর কোপ আপ করতে পারছি না, তখন হবে কি যে কোনো একটা সাবজেক্টে খারাপ রেজাল্ট হয়ে যাবে, তখন সেটা নিয়ে আমি আর এগোতে পারবো না। সেজন্য এই চয়েস করার সময় কিন্তু এমন হতে হবে যাতে আমার এই ফুল লোডটা সুন্দরভাবে ব্যালেন্স হয়, অ্যাকাডেমিক লোডটা আমার ব্যালেন্স হয়। অর্থাৎ আমরা ইন জেনারেল এটা বললাম, হতে পারে আমরা সেট 3 ক্ষেত্রে এই ভিডিওটা আপনারা দেখছেন, কিন্তু সেট 1, সেট 2 বা সেট 3 তিনটের ক্ষেত্রেই কিন্তু এই প্রত্যেকটা ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে, যেখানে আমার কম্বিনেশন এমন হবে যাতে আমার চতুর্দিকে দরজা খোলা থাকবে, আমি খুব বিবেচনা করে চুজ করবো এটা, আমার ভালো লাগার জায়গা, আমার দক্ষতার জায়গা, আমার ভবিষ্যতের পেশাগত দক্ষতা বাড়াবার জন্য আমি নেব, আমি যাতে ভালো স্কোর করতে পারি, এবং অহেতুক বোঝা বাড়ানোর মতন সাবজেক্ট আমি নেব না, যাতে করে আমি সেটাকে নিয়ে পরে আর টানতে না পারি। তো এই এতগুলো বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের সাবজেক্ট নির্বাচন করতে হবে। এবার আমরা আস্তে আস্তে চলে যাব প্রত্যেকটা সাবজেক্টের ঢোকার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে 25-26টা সাবজেক্টের কথা বলা হলো সেট 3-তে যেগুলো রয়েছে, তার মধ্যে থেকে এখানে দেখুন দুটো ভাগে ভাগ করা রয়েছে সাবজেক্টগুলোকে। কেন দুটো ভাগে? না দেখুন, একটা ভাগে বলা রয়েছে কোর সেট 3 সাবজেক্টস।
কোর সেফটি সাবজেক্টস কেন বলা রয়েছে, কোর সাবজেক্ট কথাটা কেন বলা রয়েছে, কেননা এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আমি প্রত্যেকটা বিষয় যেরকমভাবেই কম্বিনেশন নিই না কেন, যেটা আমার কাউন্সিল অফার করছে, যেরকম ভাবে রয়েছে আর কি পুরো সেটের মধ্যে, সেখান থেকে বেছে নিয়ে আমি এমনভাবে কম্বিনেশন রাখতে পারি এই এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে, যাতে করে প্রত্যেকটা নিয়েই কিন্তু আমি ভবিষ্যতে এগোতে পারবো। আমাকে আলাদা করে অন্য কিছু আর কিন্তু কোর্স বা অন্য কিছু ভাবনা চিন্তা আমায় মাথায় রাখতে হবে না। অর্থাৎ কমপ্লিটলি হিউম্যানিটিস বেসড সাবজেক্টস অথবা কমপ্লিটলি কম্বাইন্ড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বেসড সাবজেক্ট এগুলো এখানে রয়েছে, যেটার থেকে আমি সরাসরি একটা সার্টিফিকেট কোর্স বা একটা ডিগ্রি কোর্স 3 ইয়ার বা 4 ইয়ার ডিগ্রি কোর্সে আমি সরাসরি যেতে পারবো। এবং দেখুন এর সাথে আলাদা করে কিছু এমন সাবজেক্টে আলাদা করে রাখা রয়েছে যেটাকে বলা হয়েছে নন কোর সাবজেক্টস ইন সেট 3। কেন নন কোর বলা হলো? তারা কিন্তু কোনো অংশে কম নয়, কিন্তু নন কোর এই কারণে বলা হচ্ছে কেননা এই যে সাবজেক্টগুলো নেওয়ার সময় আমাকে এক্সট্রা কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। কেন না, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভবিষ্যতে এগুলো নিয়ে এগোতে গেলে আমাকে কম্বিনেশনে এমন কিছু সাবজেক্ট রাখতে হবে যেগুলো থাকলে পরে তবেই আমি কিন্তু ভবিষ্যতে সেই সাবজেক্টগুলো নিয়ে এগোতে পারবো। সেই সাবজেক্টগুলো এখানে রয়েছে, যেমন ধরে নিন নিউট্রিশন, বায়োলজি, এগ্রিকালচার, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, ফিশারি সায়েন্সেস অ্যান্ড অ্যাকোয়াকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সায়েন্স অফ ওয়েলবিং, হ্যাঁ, এবং APAI। এইবার আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি শুধুমাত্র কিছু বিষয় নিয়ে আমরা এবারে আলোচনা করতে চলেছি, যে সেই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে পড়ার জন্য আমাকে হাই সেকেন্ডারি লেভেলে কীরকম কম্বিনেশন রাখতে হবে। অবশ্যই আমার স্কুলে সেই সাবজেক্টগুলো যেন অফার করা হয়। তাহলে প্রথমে আমরা শুরু করছি, যদি আমি পল সায়েন্সে নিজের কেরিয়ার আমি পার্সু করতে চাই, ইফ আই ওয়ান্ট টু পার্সু আ ক্যারিয়ার ইন পল সায়েন্স অর অ্যালাইড সাবজেক্টস লাইক পল সায়েন্স, তাহলে সেক্ষেত্রে আমার কম্বিনেশনটা কীরকম হওয়া দরকার। চলুন আমরা দেখে নিচ্ছি। আমার থাকছে কি পল সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটার সঙ্গে যদি আমরা হিস্ট্রি রাখি তাহলে কিন্তু ইন দ্য লং রান আমাদের অনেকগুলো পথ খুলে যাবে। এখানে অনেক কম্বিনেশন হতে পারে সেট 3 থেকে, কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে 4-5টা কম্বিনেশন, এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু আলাদা করে বলে দেওয়া রয়েছে যে মেনি আদার কম্বিনেশন ফ্রম সেট 3 কিপিং পল সায়েন্স ক্যান লিড টু আ BA ডিগ্রি ইন পল সায়েন্স। বিশেষ কিছু কম্বিনেশন এখানে বলে দেওয়া রয়েছে, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন অ্যান্ড জার্নালিজম এই কম্বিনেশন, অথবা পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স, এই দুটো কম্বিনেশন ভীষণ রকমভাবে ফ্রুটফুল হতে পারে যদি আমি ইন দ্য লং রান পল সায়েন্সটাকে সাবজেক্ট হিসেবে বেছে নিয়ে আমি নয় অ্যাকাডেমিক্সে থাকতে চাই, আমি হায়ার ডিগ্রি করলাম, আমি PhDতে গেলাম, রিসার্চ করতে পারি, অথবা খুব ইম্পর্টেন্ট যেটা, আমি যদি সিভিল সার্ভিসেসের দিকে যেতে চাই, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা UPSC আমি যদি ক্র্যাক করতে চাই, সেক্ষেত্রে পলিটি এবং হিস্ট্রি এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যদি আমি প্লেন একটা BA ডিগ্রি করি পল সায়েন্সে এবং সঙ্গে আমি যদি হিস্ট্রি রাখি, সেক্ষেত্রে কিন্তু আমার এই পরীক্ষাগুলোয় বসার ক্ষেত্রে খুব একটা ব্যাকিং হিসেবে দাঁড়াবে। পাস কোর্স থেকে একদমও তাই, পাস কোর্স থেকেও কিন্তু আমরা আসতে পারি। এছাড়া দেখুন আর কি হতে পারে, পল সায়েন্স হিস্ট্রির এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু আমি পরে ইন দ্য লং রান আমি সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু আমি রাখতে পারি। অর্থাৎ গভর্নমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কিন্তু সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই পল সায়েন্স ডিগ্রিটাকে প্রেফারেন্স দেয়, এবং সঙ্গে যদি কেউ HDRM হিউম্যান ডেভেলপমেন্ট যদি রাখে তাহলেও কিন্তু তার অনেকটা সুবিধা হয়। পল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্সের সাথে যদি জার্নালিজম রাখা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে পল সায়েন্স পড়ে পলিটিক্যাল জার্নালিস্ট অথবা পলিসি অ্যানালিস্ট অথবা পলিটিক্যাল কনসালটেন্ট এই দরজাও কিন্তু আমার খুলে যাচ্ছে। এবং যারা একটু জুডিশিয়াসলি কম্বিনেশন রাখতে চাইছে তাদেরকে আমি বলবো যে সঙ্গে যদি সোশিওলজি রাখতে পারো, সোশিওলজিও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন দ্য লং রান UPSC বা সিভিল সার্ভিসে যাওয়ার জন্য, অথবা জার্নালিজম অথবা সোশ্যাল ওয়ার্কেটে যাওয়ার জন্যও কিন্তু এই SOCG অর্থাৎ সোশিওলজি সাবজেক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ এই পল সায়েন্সের সঙ্গে কম্বিনেশন করার জন্য। এরপরে আমি বলবো আজকালকার দিনে দাঁড়িয়ে সব কিছুই ডিজিটাইজড হয়ে গেছে, সেক্ষেত্রে যদি একটা সাবজেক্টে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমার অনেকটা সুবিধা হবে। তাহলে পল সায়েন্সকে কেরিয়ার হিসেবে করতে গেলে আমার হিস্ট্রি যদি আমি সঙ্গে রাখি কম্বিনেশনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। একান্তই যদি হিস্ট্রি আমার স্কুলে না থাকে আমি চেষ্টা করব অন্য সাবজেক্ট নেওয়ার, কিন্তু আমার দেখতে হবে যেন এডুকেশন বা জার্নালিজম বা ইকোনমিক্স বা HDRM বা সোশিওলজি এগুলো যদি আমি সঙ্গে রাখি কম্বিনেশনে তাহলে কিন্তু আমার অনেকগুলো দরজা খুলে গেল। চলে যাচ্ছি আমরা
অনেকটা এর কাছাকাছি, অর্থাৎ আমরা চলে যাচ্ছি এবারে জার্নালিজম। জার্নালিজমকে যদি আমি ক্যারিয়ার হিসেবে নিতে চাই, অবশ্যই আমার ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে। কম্পালসারি ইলেকটিভে আমি অলরেডি ইংরেজি আর বাংলা আমি নিচ্ছি, অথবা যার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সে সেটা অপ্ট করলো। এবং অবশ্যই জার্নালিজমের সাথে পল সায়েন্স রাখাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া আর কি রাখতে পারি, আমি হিস্ট্রি রাখতে পারি, এডুকেশন রাখতে পারি, একই রকমভাবে সোশিওলজি রাখতে পারি, ফিলোসফি রাখতে পারি। এগুলো পুরোটাই কিন্তু আমার চলে আসছে বিভিন্ন রকম মিডিয়া লাইনে যাওয়ার জন্য আমার কিন্তু দরজাটা খুলে গেল। ইন জেনারেল জার্নালিজম পড়ে আমি সেটা নিয়ে হায়ার স্টাডিজ করে একটা বিএ ডিগ্রি বা একটা এমএ ডিগ্রি করে নিয়ে আমি কিন্তু ইন জেনারেল রিসার্চ বা অ্যাকাডেমিক্স লাইনে আমি যেতে পারি। সেক্ষেত্রে স্কুল টিচিং অথবা কলেজে টিচিং, নেট সেট দিয়ে আমি সেই একটা অপশন আমার রয়েছে। আর কি রয়েছে, এরপরে একটা মিডিয়া স্টাডিজ বা ফিল্ম স্টাডিজে আমি যদি সার্টিফিকেট কোর্স করে নিই তাহলে কোনো মিডিয়া হাউসে আমি অপ্ট করতে পারি ফর মাই ভোকেশন। এর বাইরে কি রয়েছে, অসংখ্য মিডিয়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাস্তাটা খোলা। আজকের দিনকে বা আজকের যুগকে বলা হয় ডিজিটাল যুগ, এবং অনেক ক্ষেত্রে আমরা বলি মিডিয়ার যুগ। সব জায়গায় আমরা মিডিয়াকে দেখতে পাই। হতে পারে সেটা প্রিন্ট মিডিয়া, হতে পারে সেটা ডিজিটাল মিডিয়া, হতে পারে সেটা কোনো ব্রডকাস্ট জার্নালিজম, এমনকি স্পোর্টস জার্নালিজম আলাদা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল। তো সেক্ষেত্রে জার্নালিজমের সাথে যদি কেউ এই যে ফোর্থ কম্বিনেশন আমরা যেটা দেখতে পাচ্ছি, জার্নালিজম, সাইকোলজি, এইচপিডি আর এইচডিআরএম যদি কম্বিনেশন কেউ রাখতে পারে, তাহলে ইন দ্য লং রান সে কিন্তু জার্নালিজম পারসু করে সে স্পেশালাইজেশন করতে পারে স্পোর্টস জার্নালিজমে। এর বাইরে এডিটিং ফিল্ড রয়েছে, করেসপন্ডেন্ট হওয়ার ফিল্ড রয়েছে, ফ্রিল্যান্সিং, ব্লগ ক্রিয়েটর, যে কোনো কন্টেন্ট রাইটার, যে কোনো মিডিয়া হাউসে, পাবলিশিং হাউসে কিন্তু রাস্তাটা খোলা। অর্থাৎ জার্নালিজম কিন্তু ভীষণ হিউজ স্কোপ রয়েছে রিসেট্রি হিউম্যানিস্টের সঙ্গে, এবং এই হিউম্যানিটিস সাবজেক্ট অন্যান্যগুলো কম্বিনেশনগুলো কিন্তু এখানে 4-5টা করে দেওয়া রয়েছে। কিন্তু জার্নালিজমকে রেখে এর বাইরে আরও অনেক সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা নানা দিকে আমার দরজা খোলা আমি এগিয়ে যেতে পারি। স্লাইডগুলো কমপ্লিট করে দিও। হ্যাঁ, একদম জার্নালিজম পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী বিষয়ে আমরা রেখেছি ইতিহাস, হিস্ট্রি। ইতিহাস বিষয়টি নিয়ে পড়াশোনা করে, এটা একটা কোর সাবজেক্ট। এটার থেকে ইতিহাসে সে ফার্দার হায়ার স্টাডিজ করতে পারে, ডিগ্রি কোর্স করতে পারে, আরও এগিয়ে যেতে পারে। এছাড়াও যদি ইতিহাসের সঙ্গে অ্যানথ্রোপোলজিকে পাঞ্চ করা যায়, আপনারা দেখবেন সেট 3-তে অ্যানথ্রোপোলজি বলে একটা বিষয় আছে। সেই বিষয়ে দুটোকে একসঙ্গে রেখে বাকি আর দুটো সাবজেক্ট অন্য কিছু রেখে যে দিকে এগিয়ে যাওয়া যেতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষা সেই ক্ষেত্রে সুবিধা হতে পারে। বা ভবিষ্যতে যদি কেউ আর্কিওলজিস্ট হতে চায়, মিউজিওলজিস্ট হতে চায়, এপিগ্রাফিস্ট হতে চায়, নিউমিসম্যাটিক্স হতে চায়, এই ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করি। মানে মিউজিওলজিস্ট অর্থাৎ মিউজিয়ামে চাকরি, মিউজিয়ামের রক্ষণাবেক্ষণ, সেখানকার দেখভাল, সেই সংক্রান্ত যে সমস্ত কাজ, সেই ব্যাপারে সে এক্সপার্ট হতে পারে। আর্কিওলজিস্ট, আপনারা জানেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের প্রত্নতত্ত্ব যেটা, সেটাকে সংরক্ষণ করে, এই ধরনের কাজ বা চাকরি সেখানে। এপিগ্রাফিস্ট অর্থাৎ লেখা, পাণ্ডুলিপি পাঠোদ্ধার, বিভিন্ন শিলালেখ পাঠোদ্ধার। নিউমিসম্যাটিক্স অর্থাৎ বিভিন্ন মুদ্রা বা তার মধ্যে যে ধরনের মেটালার্জি রয়েছে, বিভিন্ন বিষয় যেগুলো ইতিহাসের সঙ্গে অ্যাটাচড, সেই বিষয়গুলিতে ভবিষ্যতে তারা খুব সহজে এগিয়ে যেতে পারে যদি হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি এই কম্বিনেশন থাকে। আর সর্বভারতীয় পরীক্ষা, রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক্স, মানে ভবিষ্যতে হয়তো কেউ প্রফেসর হলো, কেউ রিসার্চ করলেন, কেউ টিচার হলেন, সেগুলোর ক্ষেত্রে বা বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করলেন, সেগুলোর ক্ষেত্রে হিস্ট্রি, পল সায়েন্স, তার সঙ্গে অ্যানথ্রোপোলজি এবং আরও কিছু অপশন যেমন সোশিওলজি সে রাখতে পারে। যদি সে মনে করে যে ভবিষ্যতে সে সোসাইটির ওপরে কোনো এনজিওতে বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে সে কাজ করতে চায়, সে সহজেই সেই পথে এগোতে পারে। আর আরেকটা অপশন আমরা রেখেছি হিস্ট্রি, পল সায়েন্স, জেএমসি অ্যান্ড এডুকেশন। অর্থাৎ যদি কেউ চায় যে এডুকেশনটা নিয়ে সে এগিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা দেখব ওই পড়ার হায়ার স্টাডিজের মধ্যেই অনেক বিষয় থাকে যেগুলো 11-12-এর হিস্ট্রি, পল সায়েন্স থেকে ওরা যেটা পড়ে আসছে, হয়তো এডুকেশনে সেটা সাহায্য করলো।
জার্নালিজম নিয়ে পড়তে গেলে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এগুলো সম্পর্কে একটা সম্যক জ্ঞান থাকলে সে জার্নালিজমে হায়ার স্টাডিজ করতে পারে। সোশিওলজি যদি তার সঙ্গে অ্যাটাচ থাকে, এনগেজ থাকে, সোসাইটির ওপরে সে কাজ করছে, সে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বা অ্যানথ্রোপোলজিও রাখতে পারে, বা সে সোশিওলজিও রাখতে পারে। সে তার মতো করে এই ফিল্ডটাকে তৈরি করে নেবে সেট থেকে বেছে নিয়ে, যাতে ওরা ইতিহাসকে মূল জায়গায় রেখে যাতে ওরা এই কেরিয়ার অপশনগুলো এগিয়ে যেতে পারে, যেগুলো অলমোস্ট অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল আন্ডার CU, VU, WBSU, স্টেট ইউনিভার্সিটি এটসেট্রা অফার হিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট ফর ক্যারিয়ার অপশনস। তার সঙ্গে এগুলো যদি থাকে, রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক্স, WBCS, UPSC, আরও অন্যান্য পরীক্ষা, আর বাকিগুলো যেরকমভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। নেক্সট সাবজেক্ট আমি চলে যাচ্ছি এডুকেশন আর ফিলোসফিতে। ক্যারিয়ার পার্সপেক্টিভগুলো একটু নিয়ে নিই। আচ্ছা, এডুকেশনটাকে আমি যদি ধরি, এডুকেশন পড়ে আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা বিষয় পড়লেই তার পরবর্তীকালীন যে ধাপগুলো, অর্থাৎ তিনি শিক্ষকতায় যেতে পারেন, তিনি প্রফেসর মানে আরও উচ্চ স্তরের মানে পড়াশোনার দিকে যেতে পারেন, বা সেই ছেলেটি বা মেয়েটি PhD করতে পারে, রিসার্চ করতে পারে, এগিয়ে যেতে পারে। পড়াশোনার রাস্তা, রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক্সের পথ সবসময় প্রত্যেকটা বিষয়েই খোলা। এডুকেশন নিয়ে পড়াশোনা করে তারা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের পথে হাঁটতে পারে। বিভিন্ন স্কুলে আমরা দেখি বা কলেজে আজকাল কাউন্সেলর রাখা হয়, স্পেশাল এডুকেটর হন তারা, যারা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের পড়াশোনা করান। তারা এই বিষয়টা তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করতে পারে, কাউন্সেলর হতে পারে। প্রত্যেকটা স্কুলে এখন বাচ্চাদের মনস্তত্ত্ব বোঝার জন্য বা পড়াশোনার দিকে এগিয়ে যাওয়ার জন্যে কিভাবে কোন রাস্তায় হাঁটলে সে জীবনে সাকসেসফুলি দাঁড়াতে পারবে সেটা গাইডলাইন তৈরি করার জন্য বা দেখানোর জন্য একজন কাউন্সেলর প্রায় প্রত্যেকটা স্কুলেই এখন রাখা হয়। সেই রাস্তা কিন্তু এই সাবজেক্টগুলো বা এই কম্বিনেশন এডুকেশনটাকে মূল বিষয় রেখে যদি পড়াশোনা করে ছেলেমেয়েরা, তাহলে এদিকে এগিয়ে যেতে পারে। আমরা এখানে কিছু সেট রেখেছি, আমরা সব সেট দিতে পারিনি, বেশ কিছু নির্দিষ্ট এবং উল্লেখযোগ্য সেট আমরা এখানে রেখেছি, যেমন এডুকেশন, সাইকোলজি, পল সায়েন্স, সোশিওলজি। সাইকোলজিটা থাকলে এডুকেশনের সঙ্গে আমি বললাম স্পেশাল এডুকেটর বা কাউন্সেলর এক্ষেত্রে হেল্প হতে পারে। আচ্ছা, আবার যদি সোশিওলজি এটার সঙ্গে রেখে কেউ যদি সোশিওলজি নিয়ে হায়ার স্টাডিজ করতে চায়, তাহলে দেখা যাবে যে সে যখন সোশিওলজিটা পড়ছে তখন এই সাইকোলজি বা এডুকেশন বা পল সায়েন্সের যা ও পড়ে এসেছে বেসিক বিষয়গুলো তাকে পড়াশোনায় হেল্প করছে, তারপর সে যে লাইনে যেতে চায়, যেভাবে এগোতে চায় এগোবে। নেক্সট এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি, এই একটা অপশন রেখেছি। এডুকেশন, সাইকোলজি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, পল সায়েন্স, সাইকোলজি, HDRM, হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে তারা পড়াশোনা করতে পারে। এডুকেশন, সাইকোলজি, সোশিওলজি, JMCN অর্থাৎ জার্নালিজম নিয়ে যদি কেউ এগোতে চায়, তার সাবজেক্ট ব্যাকআপ যদি এডুকেশন, সাইকোলজি, সোশিওলজি থাকে, তাহলে ভবিষ্যতে তার এই জার্নালিজমের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। সাইকোলজিটা থাকার জন্য তার একটা মনস্তাত্ত্বিক ব্যাকআপও থাকবে। আরেকটা সেট আমরা রেখেছি এডুকেশন, সাইকোলজি, সায়েন্স অফ ওয়েলবিইং, ফিলোসফি। আপনারা জানেন যে সায়েন্স অফ ওয়েলবিইং একটা নিউলি ইন্ট্রোডিউসড সাবজেক্ট, যেটা কাউন্সিল আগের বছর থেকে শুরু করেছে। সায়েন্স অফ ওয়েলবিইং বিষয়টির মধ্যে 8টা জীবনযাপনের স্তম্ভ নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়টি পড়লে এই বিষয়টি থেকে তারা নিজেদের জীবন গঠনটাকে কি করে সুন্দর সাবলীল করা যায় তার একটা পথ এবং রাস্তা খুঁজে পাবে। তো সুতরাং যদি কেউ সাইকোলজি, সায়েন্স অফ ওয়েলবিইং, ফিলোসফি, এডুকেশন রাখে, সে এডুকেশন নিয়েও হায়ার স্টাডিজ করতে পারবে, সাইকোলজি নিয়েও হায়ার স্টাডিজ করতে পারবে, ফিলোসফি নিয়েও সে পড়াশোনা করতে পারবে। আর বারবার বলি, এই কম্বিনেশনগুলো কিন্তু যে কোনো ধরনের রাজ্য স্তরের বা দেশের মানে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয় বা কোনো কোর্সের ক্ষেত্রে সবসময় কিন্তু এই কম্বিনেশনগুলো ভীষণ হেল্পফুল। নেক্সট আমরা সোশিওলজি নিয়ে আলোচনা করি। সোশিওলজি নিয়ে আমি যেরকম বললাম যে সোশিওলজি বিষয়টি পড়ার পর এই বিষয়টিতে হায়ার স্টাডিজ করা যায় অ্যাজ ইউজুয়াল। টিচিং প্রফেশন, রিসার্চ, ডেভেলপমেন্ট এগুলোর রাস্তা যেরকম খোলা, তারপরেও যদি কেউ NGO-তে কাজ করতে চায় বা সমাজের জন্য কিছু করতে চায়, নিজে হয়তো কোনো কিছু ফর্ম করলো বড় হয়ে, সে
তাহলে তাহলে এই সাবজেক্ট কম্বিনেশন যেগুলো আছে এগুলো তাকে অনেক দিক দিয়ে সাহায্য করবে। ক্যারিয়ার অপশন হিসেবে আমরা রাখছি রিসার্চ অ্যান্ড একাডেমিক টিচিং অফ এসওসিজি, এনজিও জিও সোশ্যাল ওয়ার্কার, কমিউনিটি ডেভেলপার, পাবলিক রিলেশন স্পেশালিস্ট, এইচআর স্পেশালিস্ট, কাউন্সেলর। কাউন্সেলিং অর্থাৎ সে কাউন্সেলিং করে সেই পুরো বিষয়টা বোঝা, সেখান থেকে পুরো ব্যাপারটার মধ্যে থেকে কোনো প্রবলেম বা তার সলিউশন সমস্ত বিষয়টাকে তুলে আনা, এগুলো করতে পারবে। সেই জন্যে তার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে যদি সোশিওলজি, সাইকোলজি, এইচডিআরএম হিউম্যান ডেভেলপমেন্ট, পল সায়েন্স রাখা যায়, অথবা সে রাখতে পারে সোশিওলজি, এইচডিআরএম, হিস্ট্রি, ফিলোসফি। অফকোর্স বুঝতে পারছেন এগুলো সবই ব্যাকআপের জন্য ভীষণ মজবুত কয়েকটা সাবজেক্ট। সোশিওলজি, সাইকোলজি, এইচডিআরএম, অ্যানথ্রোপোলজির তো অনেকগুলো দিক আছে, আমি প্রথমেই বললাম। সোশিওলজি, সাইকোলজি, এইচডিআরএম, জেএমসিএন, সোশিওলজি, সাইকোলজি, পল সায়েন্স, ফিলোসফি। এটা খুবই কমন, কিন্তু এগুলো থেকে ওরা পল সায়েন্সের দিকে যেতে পারে, ফিলোসফির দিকে যেতে পারে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে পারে, সোশিওলজি নিয়ে পড়াশোনা করতে পারে, এবং এই কম্বিনেশনগুলো বেশ স্কোরিং। সেভাবেই আমরা মোটামুটি কয়েকটাকে মূল যে বিষয়গুলো মানে যেগুলো ওদের জন্য একটু ইজি হবে আমরা সেগুলো রেখেছি। এর বাইরেও আরো অনেক কম্বিনেশন হতেই পারে যে এর বাইরে আরো অনেকগুলো কম্বিনেশন আছে, কিন্তু যেগুলো হাইলাইটেড, যেগুলো ওদের জন্য সুবিধাজনক, স্কোরিং হবে এবং ভবিষ্যতে ব্যাকআপ দেবে যে সাবজেক্টগুলো ওদেরকে আরো ভালোভাবে, আমরা সেগুলো তুলে এনে অনেকগুলো দরজা খুলে যাওয়ার কথা যেটা বলা হলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই কম্বিনেশনে কিন্তু অনেকগুলো দরজা খুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে, শুধু একটাই গিয়ে কিন্তু সে আটকে থাকবে না। একদমই। নেক্সট আমরা কোমা অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওটা হয়ে গেছে আগেরটা। হ্যাঁ, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে একটু আলোচনা করি। এখানে মেনি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজেস আন্ডার ম্যাকাউট, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি in West Bengal offer COMA BCA as a subject of choice for career in research and academics teaching of COMA BBA BCA. BCA এখন একটা ভীষণ আপকামিং সাবজেক্ট, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনারা জানেন এটা নিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পরবর্তীকালে MCA করছে, এবং এখন তো সবটাই কম্পিউটার বেসড, আমাদের সমস্ত বিষয়গুলো এগিয়ে যাচ্ছে কম্পিউটারের হাত ধরে। তাই এদিকে কিন্তু অনেকগুলো দরজা খোলা, অনেক পার্সপেক্টিভ, অনেকগুলো রাস্তা, অনেক ক্যারিয়ার অপশনস ওদের হাতে চলে আসছে। সফটওয়্যার ডেভেলপার হতে পারে, ডেটাবেস অর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, ডেটা অ্যানালিস্ট, ওয়েব ডেভেলপার, ফিনান্স উইথ সফটওয়্যার, স্কিল্ড আইটি প্রফেশনাল, অ্যানিমেশন, ভিএফএক্স, মিডিয়া স্টাডিজ। সবসময়ই যে আমাদেরকে এগুলো নিয়ে বড় বড় ডিগ্রি কোর্স করতে হচ্ছে তা নয়, এই বিষয়গুলোর ওপরে অনেক ছোট ডিপ্লোমা কোর্স হয়, ছোট ছোট সার্টিফিকেট কোর্স হয়, যেগুলো কিন্তু এই কোমা বিষয়টি নিয়ে পড়াশোনা করলে ইজিলি বুঝতে, গ্র্যাপ করতে, এগিয়ে যেতে ওদের সুবিধা হবে। অনেক সার্টিফিকেট কোর্স দিয়ে কিন্তু ক্যারিয়ারে যে জায়গায় ওরা দাঁড়িয়ে আছে, হয়তো পড়াশোনা করার পর একটা জায়গায় জব পেয়ে, বিভিন্ন সার্টিফিকেট কোর্সের সাহায্যে কিন্তু ওরা ওই জায়গা থেকে প্রমোশন পেয়ে আর একটু উঁচু স্কেলে যেতে পারলো, বা অন্য কোনো চাকরিতে সে জয়েন করতে পারলো। এই কোমার সঙ্গে যদি স্ট্যাটিস্টিক্স, APAI, BMSS এই বিষয়গুলোর নিয়ে পড়াশোনা করা যায়, বা কোমার সঙ্গে স্ট্যাটিস্টিক্স, BMSS, ইকোনমিক্স রাখা যায়, কোমার সঙ্গে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, JMCN রাখা যায়, জার্নালিজমটা, তাহলে কিন্তু ওদের কাছে অনেকগুলো পথ খুলে যেতে পারে। আবার এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে BMSS, APAI বা ইকোনমিক্স, অথবা যে কথাটা জয়া ম্যাডাম বলছিলেন যে ভোকেশনাল স্ট্রিম থেকেও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্টকে সিলেক্ট করে কোনো 3টে সাবজেক্ট সেট 3 এর যেগুলো উল্লিখিত আছে, 10টা যে বুলেট আছে, ওই 10টা বুলেট থেকে যে কোনো 3টে নেওয়া হলো। আর ভোকেশনালের মধ্যে যেগুলো আছে সেগুলো ছেলেমেয়েরা নিতে পারে যদি আপনাদের স্কুলে, মানে যে স্কুলে সে পড়াশোনা করছে সেই স্কুলে যদি ভোকেশনাল পড়ানো হয় এবং ওই সাবজেক্টটি থাকে, তাহলে কিন্তু সে এখান থেকে 3টে বিষয় নিল। এবং ভোকেশনাল থেকে IT অ্যান্ড ITES বলে একটা সাবজেক্ট আছে, আমি শেষ স্লাইডে এটা নিয়ে বলে দিচ্ছি। সে যদি সে নিতে পারে তাহলে কিন্তু তার সামনে অনেকগুলো পথ খুলে যাচ্ছে। সে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টি নিয়ে বর্তমানে ভীষণভাবে আলোচনা হচ্ছে, এবং একটা কোর্সও রাখা হয়েছে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফ থেকে, এগুলো নিয়ে যাদবপুরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট কোর্স করানো হয়, অন্য অনেক জায়গায় সার্টিফিকেট কোর্স করানো হয়। তাহলে কিন্তু তারা ইজিলি ওই রাস্তাটা সিলেক্ট করতে পারবে এবং সেই জায়গায় ওরা সাকসেস পাবে।
কমার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিওএমএ, বিএমএসএস, এপিআই বা ইকোনমিক্স যে কোনো একটা নিল, আর তার সঙ্গে ভোকেশনাল থেকে আইটি বা আইটিএস যদি অপ্ট করে, তাহলে কিন্তু ওরা অনেক সহজে এগিয়ে যেতে পারবে। মানে এই প্রসঙ্গে আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমি ম্যাডামের সাথে একটু অ্যাড করে দিচ্ছি আরেকটা। সেটা হচ্ছে যে আমাকে আইটি প্রফেশনাল হতে গেলে আমাকে যে হার্ডকোর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে হবে, আজকাল কিন্তু সেই জায়গাটা আর নেই। হ্যাঁ, অবশ্যই সেটা একটা কমপ্লিটলি আলাদা ফিল্ড, সেখানে অনেক স্কোপ রয়েছে ঠিকই, কিন্তু যে স্টুডেন্টরা হিউম্যানিটিসে কম্পিউটার অ্যাপ্লিকেশন অপ্ট করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আরও অনেক পথ খোলা আইটি প্রফেশনাল হওয়ার জন্য, যার জন্যই কিন্তু এই কম্বিনেশনগুলো করে দেওয়া। এবং এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্স কম্বিনেশনে রেখেছি ঠিকই, কিন্তু সেটা ছাড়াও কিন্তু সে এগিয়ে যেতে পারবে এবং আরও অনেক কম্বিনেশন সে রাখতে পারবে। আর পার্টিকুলারলি যেটা এখানে বলার বিষয় সেটা হচ্ছে বিএমএসএস, অর্থাৎ বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্সেস সেট 3 থেকে অফার করা হচ্ছে এই কোমার সাথে। কিন্তু এই যে বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্সেস, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু ম্যাথামেটিক্স। তো সেক্ষেত্রে এদিকেও কিন্তু দরজা অনেকটাই খোলা, সেখানে ম্যাথস আর কম্পিউটার একসাথে রেখে সে কিন্তু ভীষণ রকমভাবে স্কিলড কোনো আইটি প্রফেশনাল, সে কোনো সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি কোর্স সে কিন্তু যেতেই পারে এবং তার পথ কিন্তু সেজন্য অনেকগুলো রাস্তার ক্ষেত্রে সেটা খুলে গেল। আরও একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ক্লাস 10-এর পরে ওরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারে, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 11-12টা যদি পড়াশোনা করে আসে তারা কিন্তু বেশ কিছুটা অগ্রাধিকার পায়। যদি কোনো ছেলে হয়তো ক্লাস 10-এ ভালো রেজাল্ট করলো, সেট 3 থেকে এই ধরনের কোনো একটা কম্বিনেশন সেট নিয়ে পড়াশোনা করলো, এবার সে মনে করলো যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যাব। সে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কোর্স, আইটি ওরিয়েন্টেড কোনো কোর্স সিলেক্ট করলো, তাহলে এই পড়াটা তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তার যখন সিভি রেডি হবে, সে যখন দেখাবে যে তার 12-এ এই কম্বিনেশনটা ছিল এবং ফার্দার ও হায়ার স্টাডিজে যাবে বা ও চাকরি করুক, যাই করুক, ও কিন্তু এখান থেকে আবার ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের রাস্তায় ফিরে গিয়ে এই যেগুলো আমরা উল্লেখ করলাম স্কিলড আইটি প্রফেশনাল যদি আমি বলি, সে কিন্তু স্কিলফুল একটা পার্সন হিসেবে মানে সফটওয়্যারে কোনো কাজ, বা আজকাল ফিন্যান্সটাও কিন্তু সফটওয়্যারে হচ্ছে। আগে আগেকার দিনে সব খাতায় লেখা হতো, এখন পুরো ব্যাপারটাই অনলাইন ব্যাংকিং দাঁড়িয়ে গেছে। সেক্ষেত্রে আইটি প্রফেশনাল, সফটওয়্যার ডেভেলপার, এগুলো অনেক শর্ট টার্ম কোর্স হয়, সেগুলো কিন্তু এই ক্লাস 12-এ যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্বিনেশনে থাকে সেক্ষেত্রে কিন্তু তার অনেকটা পরবর্তীকালে সুবিধা হবে। একদমই তাই। নেক্সট আমরা চলে আসি একটু সাইকোলজি নিয়ে আমরা আলোচনা করি। সাইকোলজি সাবজেক্টটা কোর সাবজেক্ট, এটা প্রথমেই বলা হয়েছে। সাইকোলজি নিয়ে সে হায়ার স্টাডিজ করতে পারে, সে রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক্স টিচিং এদিকে যেতে পারে, অথবা সে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারে। পড়াশোনা করলো, সে আরও তার হায়ার ডিগ্রি সে কালেক্ট করলে, সে প্র্যাকটিস করলো বিভিন্ন জায়গা থেকে, সার্টিফিকেট কোর্স করলো, ইত্যাদি করার পর সে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারে। অর্গানাইজেশন কাউন্সেলর, কর্পোরেট অর এডুকেশনাল ইনস্টিটিউট অর রিহ্যাব সেন্টার, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখন এই ধরনের অর্গানাইজেশনগুলো তরতর করে বাড়ছে। তো সেই সমস্ত জায়গায় তারা কাউন্সেলর হিসেবে জয়েন করতে পারে। মেন্টাল হেলথ প্র্যাকটিশনার, ফরেন্সিক সায়েন্সে সাইকোলজি একটা বড় ভূমিকা নেয়। এইচআর স্পেশালিস্ট, এগুলো সে এই ক্যারিয়ার অপশন অপ্ট করতে পারে সাইকোলজিকে মূল জায়গায় রেখে। এবার সে সাইকোলজির সঙ্গে সায়েন্স অফ ওয়েলবিং, যেরকম আগে বললাম যে এটাও একটা জীবনটা সহজে কি করে কাটানো যাবে, মূল্যবোধ কি করে তৈরি হবে এবং ঠিক করে কি করে কোন পথে এগিয়ে যাওয়া যাবে, ঠিক থাকা যাবে, সেটা নিয়েই হচ্ছে এই বিষয়টি সায়েন্স অফ ওয়েলবিং। সাইকোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, সোশিওলজি, ফিলোসফি, এটা নিয়ে সে পড়তে পারে এবং সে সাইকোলজি নিয়েও হায়ার স্টাডিজ করতে পারে। ফিলোসফি বা সোশিওলজি নিয়েও যদি সে কাজ করে তাহলে কিন্তু বাকি দুটো সাবজেক্ট তাকে ভালো ব্যাকআপ দেবে। সাইকোলজি, এডুকেশন, সোশ্যাল সায়েন্স, ফিলোসফি, এখানে যেহেতু এডুকেশন, সোশ্যাল সায়েন্স এগুলো রয়েছে, সুতরাং সে এডুকেশনাল কাউন্সেলর বা যে স্কুলে বিভিন্ন কাউন্সিলর রাখা হয় যেটার কথা আমি বলছিলাম সেটা হতে পারে। বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য যারা কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকেন তাদের রাস্তা সেই পথেও তারা হাঁটতে পারে। নেক্সট, সাইকোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, সোশ্যাল সায়েন্স, HDRM, হিউম্যান ডেভেলপমেন্ট যেটা আছে আমাদের, যেটা কোর সাবজেক্ট হিসেবে আমরা ধরছি, সেটা নিয়েও যদি সে পড়াশোনা করতে চায়, এই সায়েন্স অফ ওয়েলবিং বা সাইকোলজি তাকে অনেকটা হেল্প করতে পারে। সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, ফিলোসফি অ্যান্ড পল সায়েন্স, সাইকোলজি, এডুকেশন, পল সায়েন্স আর সোশ্যাল সায়েন্স। বারবারই বলছি, পুরো কম্বিনেশনটা কিন্তু যাই নেওয়া হোক না কেন, এগুলো প্রত্যেকটাই যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা, সর্বভারতীয় হোক
ইয়ের হোক, রাজ্যের হোক, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল। এবং পরবর্তীকালে যে তারা প্রত্যেকেই গ্র্যাজুয়েশন করে এরকম না, অনেকেই পাস কোর্সে পড়াশোনা করে, তো সেখান থেকেও তারা সর্বভারতীয় পরীক্ষাগুলো দেয়। তো এই ধরনের কম্বিনেশন যদি তারা রাখে 11-12-এ, তাহলে তাদের পাস কোর্সে গিয়ে পড়াশোনা করা বা চাকরির পরীক্ষাগুলোর প্রস্তুতি নেওয়া অনেক সুবিধাজনক হয়ে দাঁড়াবে। নেক্সট। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যে সাবজেক্টটিতে চলে এলাম সেটি হলো HDRM, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। প্রথমেই বলি, এই যে HDRM সাবজেক্টটি, এই সাবজেক্টটি কিন্তু মাদার সাবজেক্ট হোম সায়েন্সের একটি পার্ট। যেরকম নিউট্রিশন মাদার সাবজেক্ট হোম সায়েন্সের একটি পার্ট, একই রকমভাবে HDRMও কিন্তু মাদার সাবজেক্ট হোম সায়েন্সের একটি পার্ট। সেক্ষেত্রে HDRMকে আমি যদি আমার ভবিষ্যতের কেরিয়ার হিসেবে আমি যদি পার্সু করতে চাই, আমি যদি এগোতে চাই এই পথে, তাহলে আমার HDRMের সাথে আরও অসংখ্য নানা রকম কম্বিনেশন আমি কিন্তু সঙ্গে রাখতে পারি, যেটা পরবর্তীকালে আমার HDRM পড়তে সুবিধা হবে। HDRM এখানে যদি আমি কম্বিনেশনে রাখি, আমি যদি পরবর্তীকালে HDRMে আমি যদি গ্র্যাজুয়েশন করতে চাই, তো সেখানে হিউম্যান ডেভেলপমেন্টে অনার্স একটা ব্যাপার রয়েছে। হিউম্যান ডেভেলপমেন্টের অনার্স, হিউম্যান ডেভেলপমেন্টের সাবজেক্টটার মধ্যেই কিন্তু একটা অংশ নিউট্রিশন লুকিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে এটা খুব একটা জুডিশিয়াস চিন্তাভাবনা হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, যে যারা HDRM সাবজেক্টটা নিতে চলেছো তারা যদি সঙ্গে নিউট্রিশন সাবজেক্টটাকে কম্বিনেশনে রাখো, সেক্ষেত্রে তোমার ইটসেলফ HDRM সাবজেক্টটাতেও অনেক হেল্প হবে, এবং ভবিষ্যতে তুমি যদি HDRM নিয়ে এগোতে চাও সেখানেও কিন্তু তোমাকে সঙ্গে অ্যালাইড সাবজেক্ট হিসেবে নিউট্রিশন পড়তে হবে। সেক্ষেত্রে এই দুটো সাবজেক্ট কিন্তু একসাথে রাখাটা পার্টিকুলারলি সেট 3 থেকে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এর সাথে আর কি রাখা যেতে পারে না, আমরা একটা কম্বিনেশন দেখছি এখানে HDRM নিউট্রিশন, সায়েন্স অফ ওয়েলবিং আর সোশিওলজি। HDRM সাবজেক্টটায় কিন্তু প্রায় অনেকটা অংশে কিন্তু মিল রয়েছে সায়েন্স অফ ওয়েলবিং সাবজেক্টের সাথে। দুটো সাবজেক্ট যদিও অনেকটা আলাদা, কিন্তু কিছু মিল রয়েছে, এবং সেই মিলের ক্ষেত্রে কিন্তু তার হবে কি, একটা সাবজেক্ট পড়লে সে আরও দুটো সাবজেক্টেরও কিন্তু কিছুটা মূল বিষয়ের তার অল্প হলেও কিন্তু সে জানতে পারছে। সেক্ষেত্রে এইটা একটা খুব জুডিশিয়াস কম্বিনেশন, HDRM, নিউট্রিশন, সায়েন্স অফ ওয়েলবিং আর সোশিওলজি। আবার আরেকটা কম্বিনেশন রয়েছে যেখানে সাইকোলজি সোশিওলজির জায়গায় আমি নিতে পারি, কারণ HDRM-এর কিন্তু একটা পার্টে রয়েছে হচ্ছে কি সাইকোলজি। সেক্ষেত্রে সাইকোলজি আলাদা সাবজেক্ট হিসেবে যদি সে পড়ে, তার কিন্তু এই মেন সাবজেক্টটা তার অনেকটা হেল্প হবে। আর কি রয়েছে সঙ্গে, যদি আমি বায়োলজি নিই তাহলেও কিন্তু আমার অনেকটা হিউম্যান ডেভেলপমেন্ট, মানে সেখানে আমাকে হিউম্যান বডিও পড়তে হচ্ছে, কী করে হিউম্যান বডি ডেভেলপ করছে সেটা পড়তে হচ্ছে, কিছুটা বায়োলজি পার্ট থেকেও কিন্তু আমরা জ্ঞানটা লাভ করতে পারি। আর কি কম্বিনেশনে রেখেছি এখানে, HDRM, নিউট্রিশন, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি। আর কি রয়েছে HDRM, সায়েন্স অফ ওয়েলবিং, পল সায়েন্স আর হিস্ট্রি। এক্ষেত্রে আমি বলবো HDRM আমি ফার্দার যদি পার্সু করতে চাই, তো সেক্ষেত্রে আলাদা করে আমাকে ফিক্সড যে কিছু সাবজেক্ট রাখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো সেক্ষেত্রে যদি কারোর ন্যাক থাকে যে আমি ওই যে বললাম যে আমার দরজা অনেকগুলো যাতে খুলে যায় সেরকমভাবে কম্বিনেশন রাখতে হবে, সেক্ষেত্রে কেউ যদি HDRM, সায়েন্স অফ ওয়েলবিং, পল সায়েন্স আর হিস্ট্রি রাখে কম্বিনেশনে, সে হিস্ট্রি নিয়েও এগোতে পারে, পল সায়েন্স নিয়েও এগোতে পারে, এবং HDRM নিয়েও সে যদি এগোয় তার অনেকটা হেল্প হবে, কারণ সে সাথে সায়েন্স অফ ওয়েলবিং নিয়েছে। অর্থাৎ চারটে দিকেই কিন্তু সে এগোতে পারে। আর কি রয়েছে এখানে, HDRM, সাইকোলজি, সায়েন্স অফ ওয়েলবিং আর সোশিওলজি। এছাড়াও কিছু কিছু স্কুলে যদি এই অন্যান্য সাবজেক্টগুলো না থাকে, তাহলে ENVS, বায়োলজি, নিউট্রিশন আর HDRM এই চারটে সাবজেক্ট সে অপ্ট করতে পারে। এর বাইরে বারবারই যেটা বলছি, HDRM হলো এমন একটা সাবজেক্ট, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, যে সাবজেক্টটার ক্ষেত্রে কি হচ্ছে না, পার্টিকুলারলি আমাকে এই কম্বিনেশন রাখলেই যে আমি হায়ার স্টাডিজে যেতে পারবো সেরকম কোনো ব্যাপার নেই। এখানে কয়েকটা সুবিধার্থে, বাচ্চাদের সুবিধার্থে আমরা এখানে কয়েকটা কম্বিনেশন করে দেখিয়ে দিয়েছি, কিন্তু এর বাইরেও আরও অসংখ্য কম্বিনেশন থেকে কিন্তু ইন দ্য লং রান সে হিউম্যান ডেভেলপমেন্টে সে তার ক্যারিয়ার প্রসপেক্ট এগিয়ে নিয়ে যেতে পারে। ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি দেখি যে প্রচুর কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ, যেটা কিনা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অথবা যাদবপুর ইউনিভার্সিটি অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এরকম অনেক কলেজ রয়েছে যারা হয়তো HDRM টার্মটা পাবে না, তারা যে টার্মটা পাবে সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট। এই সাবজেক্ট তারা চুজ করতে পারে, এবং এই সাবজেক্ট পড়ে অবশ্যই সে অ্যাকাডেমিক্স বা রিসার্চ ফিল্ডে আসতে পারে, এবং খুব ইম্পর্টেন্ট যেটা NGO বা গভর্নমেন্ট অর্গানাইজেশনে কোঅর্ডিনেটর বা সোশ্যাল
ওয়ার্কার বা কাউন্সিলর বা হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই জায়গাতেও কিন্তু সে যেতে পারে। তো আমরা দেখলাম এখানে HDRM সাবজেক্টটা এবং তার সাথে অ্যালাইড সাবজেক্ট আমি যদি কম্বিনেশনে রাখি তাহলে আমার কী কী ক্যারিয়ার প্রসপেক্টস রয়েছে এবং একই সাথে কম্বিনেশনটা কীরকম হলে আমার ভবিষ্যতে এই ক্যারিয়ার প্রসপেক্টসগুলো অর্জন করতে গেলে আমার কীরকম কম্বিনেশনটা আমার থাকা দরকার। আমরা চলে যাচ্ছি এরপরে ল্যাঙ্গুয়েজেস। দেখুন, আমরা একদম প্রথমে ভিডিওর প্রথমে আমরা বলেছি যে পার্টিকুলারলি দুটো এরকম সাবজেক্ট আমাকে রাখতে হবে যেগুলো কিনা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, যেটা আমরা বলছি কম্পালসারি ইলেকটিভ। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে বাংলা এবং ইংলিশ, ধরে নিলাম BNG A হায়ার বেঙ্গলি যেটা সেটা নিচ্ছে একজন, আর তার সাথে সে নিচ্ছে লোয়ার ইংলিশ অথবা ENG B। এবার এর বাইরে এই দুটো সাবজেক্ট তো মূল সবাইকে পড়তে হচ্ছে, সুতরাং যেই আসুক না কেন এই সেট থ্রি থেকে কম্বাইন করতে, তার অলরেডি দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে। তার সাথে কেউ যদি ল্যাঙ্গুয়েজেই তার ক্যারিয়ার প্রসপেক্ট তৈরি করতে চায়, সেক্ষেত্রে যে কোনো আরও 4টে সাবজেক্ট সে কিছুও নিতে পারে এবং পার্টিকুলারলি কিছু আরও ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া রয়েছে, যেমন PRSN মানে পার্সিয়ান বা সংস্কৃত বা অ্যারাবিক, এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট সে কিন্তু অপ্ট করে পার্টিকুলারলি ওই ল্যাঙ্গুয়েজটা এগিয়ে যেতে চায়। ওভারঅল সংস্কৃত বলুন বা পার্সিয়ান বা অ্যারাবিক বা ইংলিশ বা বাংলা এবং এছাড়াও আরও অনেক সাবজেক্ট অফার করছে কাউন্সিল। এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সে যে কোনো কম্বিনেশন থেকে যেতে পারে এবং কম্বিনেশনে সে যে সাবজেক্ট নিয়ে এগোতে চাইছে, যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা নিয়ে সে যে এগোতে চাইছে, সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা তার কম্বিনেশনে থাকলে তার ভবিষ্যতে সুবিধা হবে। যেমন কেউ যদি সংস্কৃত নিয়ে এগোতে চায় অবশ্যই কম্বিনেশনে সংস্কৃত সাবজেক্টটা রাখবে, কেউ যদি পার্সিয়ান সাবজেক্ট নিয়ে এগোতে চায় তাহলে পার্সিয়ান সাবজেক্টটা রাখবে, কেউ যদি অ্যারাবিক সাবজেক্টটা নিয়ে এগোতে চায় তাহলে সে কম্বিনেশনে অবশ্যই অ্যারাবিক সাবজেক্টটা রাখবে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি তার কি ক্যারিয়ার প্রসপেক্টস রয়েছে। অবশ্যই অ্যাকাডেমিক এবং রিসার্চ। সে ইন দ্য লং রান হায়ার স্টাডিজ করলো, একটা ব্যাচেলার্স ডিগ্রি একটা মাস্টার্স ডিগ্রি করার পর সে রিসার্চ লাইনে আসতে পারে, টিচিং লাইনে আসতে পারে, একাডেমিক ফিল্ডেই থাকতে পারে, নেট সেট ক্লিয়ার করে কলেজে পড়াতে পারে, অথবা সে সঙ্গে একটা BEd ডিগ্রি করে নিয়ে সে স্কুলেই থাকতে পারে। স্কুলে ল্যাঙ্গুয়েজেসের প্রচুর স্কোপ, কারণ প্রত্যেকটা স্কুলে ক্লাস 12 লেভেল অবধি অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কম্পালসারি। সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচার ইজ আ মাস্ট। সেক্ষেত্রে স্কুলের কিন্তু জায়গাটা অনেকটা ভাস্ট। আর কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে সে কোনো এমন কোনো অর্গানাইজেশনে ঢুকতে পারে যেখানে লিঙ্গুইস্টিক পার্সোনাল হিসেবে সে কাজ করতে পারে, অথবা আরেকটা ব্যাপার বিভিন্ন অর্গানাইজেশন, গভর্নমেন্ট বলতে পারেন, নন গভর্নমেন্ট বলতে পারেন, যেখানে কমিউনিকেটর বা ট্রান্সলেটরের জব কিন্তু আজকাল প্রচুর হচ্ছে। কারণ আজকাল অনেক, হ্যাঁ একদমই তাই, বিজনেস প্রসপেক্টের জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য স্টেটে বা শুধু আমি ইন্ডিয়াতে কেন দেখবো, ইন্ডিয়ার বাইরেতেও যদি অনেক বিজনেস প্রসপেক্টের জন্য বিভিন্ন কোম্পানি যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই কোম্পানিরা কী করে, তারা কমিউনিকেটর বা ট্রান্সলেটর আলাদা করে হায়ার করে যাতে আরও বিজনেস প্রসপেক্ট আনতে পারে তারা, কারণ কমিউনিকেশন এখানে একটা মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে পার্টিকুলারলি ওই ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করার জন্য তাদের প্রয়োজন হয় ট্রান্সলেটরের বা কমিউনিকেটরের। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা এগোতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দরজাটাও খোলা। এর বাইরে বারবারই বলছি, যে কোনো মিডিয়া হাউসে, বিশেষ করে যদি আমি প্রিন্ট জার্নালিজম যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে এডিটিং, করেসপন্ডেন্ট, এডিটর, প্রুফ রাইটার, প্রুফ চেকার, এগুলোর ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজে দক্ষতা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এর বাইরে বিভিন্ন পাবলিশিং হাউস রয়েছে, বিভিন্ন মিডিয়া হাউস রয়েছে এবং মিডিয়া হাউসের করেসপন্ডেন্ট হতে পারে। এমনকি এই যে ডিজিটাল মিডিয়া বলুন বা ব্রডকাস্ট জার্নালিজমের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অ্যাঙ্কার, সেখানেও কিন্তু একটা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের বিষয়। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু স্কোপ অত্যন্ত ভাস্ট এবং পার্টিকুলারলি বিশেষ কোনো কম্বিনেশনের ক্ষেত্রে প্রয়োজন নেই। আমি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে এগোতে চাইছি, যেহেতু ইংলিশ বাংলা আমার অলরেডি রয়েছে এখানে, সেক্ষেত্রে আমার দরজা কিন্তু সব বিষয় খোলা। আমি ইজিলি কিন্তু বাংলা বা ইংলিশ বা অন্য আমার মাদার টাং যেটা রয়েছে বা অন্যান্য সাবজেক্ট যেটা হায়ার সেকেন্ডারি কাউন্সিল অফার করছে, সংস্কৃত বা পার্সিয়ান বা অ্যারাবিক, সেক্ষেত্রে সেটা নিয়ে আমি হায়ার স্টাডিজ করে কিন্তু আমি এই ধরনের ক্যারিয়ার অপশনস আমি অপ্ট করতেই পারি। এবার আমরা চলে যাচ্ছি পরের বিষয়, সেটা হলো কম্বিনেশন টু পারসু স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স অ্যাজ ক্যারিয়ার অপশন। কেন এই তিনটে বিষয়কে একত্রে করা হয়েছে, তার মূল কারণ হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো রয়েছে সেট থ্রিতে, তার মধ্যে থেকে এই পার্টিকুলার সাবজেক্ট কিন্তু একত্রে করে যদি কম্বিনেশন করা হয়, তার স্কোপ কিন্তু হিউজ। পার্টিকুলারলি আমরা এখানে দুটো কম্বিনেশন এখানে দেওয়ার চেষ্টা করেছি, যেমন রয়েছে কি না বিজনেস সেটা হচ্ছে বেসিক ম্যাথস
ফর সোশ্যাল সায়েন্স BMSS, ST8 স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোমা। এই যে কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনটা থেকে সে স্ট্যাটিস্টিক্স নিয়ে পরবর্তীকালে এগোতে পারে, সে হার্ডকোর ম্যাথস নিয়ে এগোতে পারে, সে কিন্তু কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিল্ডেও কিন্তু সে অনেকটা এগোতে পারে। কারণ যেহেতু সে সঙ্গে ম্যাথস রেখেছে, সে কিন্তু কম্পিউটার সায়েন্স অপ করতেই পারে। হতে পারে সেট 3 হিউম্যানিটিস গ্রুপ থেকে সেই কম্বিনেশন রেখেছে, কিন্তু সঙ্গে যেহেতু তার ম্যাথস আর স্ট্যাটিস্টিক্স রয়েছে, একদম তাই, সে কিন্তু একেবারে চেঞ্জ করে হিউম্যানিটিস থেকে সে কিন্তু ডিরেক্টলি সায়েন্সের ফিল্ডেও যেতে পারে। সেক্ষেত্রে একটা হিউজ এটা কিন্তু ক্যারিয়ার প্রসপেক্ট এই পার্টিকুলার কম্বিনেশনের। আর কি রয়েছে এখানে দেখুন না, এখানে ম্যাথস রয়েছে, বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্স, তার সঙ্গে কোমা রয়েছে, আর APAI এর বদলে সে রাখছে ইকোনমিক্স। সেক্ষেত্রে কিন্তু তার ইকোনমিক্সের দরজা খুলে গেল। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স আর ম্যাথামেটিক্স কিন্তু ভীষণ ভালো কম্বিনেশন। সেক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার প্রসপেক্ট হিউজ রয়েছে। সে নর্মাল BStat তো করতেই পারে, বা ইকোনমিক্স BA ইন ইকোনমিক্স করতে পারে, সে BCA কমার্স কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে করতে পারে, সে সিম্পল BA ইন ম্যাথস করতে পারে সঙ্গে এই কম্বিনেশন রেখে। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ফার্দার হায়ার স্টাডিজের তার দরজা খুলে গেল। সে একটা ব্যাচেলার্স ডিগ্রি বা একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সে করতে পারে, অথবা স্পেশালাইজড যে ফিল্ডগুলো রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর স্পেশালাইজড ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, পার্টিকুলারলি BBA বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সবাই যাচ্ছে। আগে যেরকম একটা ক্রেজ ছিল যে একটা ইঞ্জিনিয়ারিং করে নিয়ে বা একটা বেসিক একটা ডিগ্রি করে নিয়ে আমি তারপর MBAটা করব, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাচ্চারা BBA থেকেই শুরু করছে জিনিসটা। অর্থাৎ আমি পরে MBA করব এটা না ভেবে আমি প্রথমেই BBAতে যাচ্ছি, দিয়ে তারপর আমি MBAতে যাব। সেক্ষেত্রে BBA মার্কেটিংয়ের তার দরজা খুলে যাচ্ছে, যেহেতু সে ম্যাথস রেখেছে, সে কম্পিউটার অ্যাপ্লিকেশন রেখেছে, তার ফিনান্সের দরজা খুলে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ের দরজা খুলে যাচ্ছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রিটেল ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্ট কোর্সের যেতে গেলে সেটা শর্ট টার্ম হোক বা লং টার্ম কোর্স হোক বা ডিগ্রি কোর্স হোক, সেক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার দুটো কম্বিনেশন তাকে ভীষণ সাহায্য করবে। আর ভবিষ্যতে তার কী কী ক্যারিয়ার প্রসপেক্ট রয়েছে, স্ট্যাটিস্টিক্স থাকলে সে স্ট্যাটিস্টিশিয়ান হতে পারছে, অবশ্যই সে হায়ার স্টাডিজ করে একাডেমিক্স বা টিচিং লাইনে আসতে পারছে। স্ট্যাটিস্টিক্স থাকলে সে ডেটা অ্যানালিস্ট, ভীষণ ভীষণ স্কোপ এখানে। ফিনান্সিয়াল অ্যানালিস্ট সে হতে পারে, আর কি হতে পারে, মার্কেট রিসার্চে আসতে পারে, কারণ স্ট্যাটিস্টিক্স মানেই সেখানে আমি একটা কোনো অপারেশন রিসার্চ বা মার্কেট রিসার্চ বা ডেটা হ্যান্ডলিং, এই ব্যাপারগুলো কিন্তু তার ক্যারিয়ার প্রসপেক্ট অনেকটা দরজা খুলে গেল। তো আমরা এখানে একসাথে মিলিয়ে বললাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অলরেডি মমিতা ম্যাডাম বলে দিয়েছেন যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্কোপ হিউজ রয়েছে, এবং পার্টিকুলারলি এই কম্বিনেশনে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখা যায় তাতেও কিন্তু ইকুয়াল স্কোপ রয়েছে তার ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য। এবার আমরা চলে যাচ্ছি একটু অন্য বিষয়, জিওগ্রাফিকে আমি ক্যারিয়ার অপশন হিসেবে বাছতে গেলে আমার +2 লেভেলে কী কী কম্বিনেশনে রাখলে আমার পরবর্তীকালে জিওগ্রাফি নিয়ে পড়তে আমার সুবিধা হবে। দেখুন এখানে 4টে কম্বিনেশন করে দেওয়া রয়েছে। আমরা জানি যে জিওগ্রাফির কিছুটা পার্ট কিন্তু মিল রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে, বা এনভায়রনমেন্টাল স্টাডিজ পার্টিকুলারলি যে সাবজেক্টটা, যেটা আমরা এখানে সেট 3তে দিচ্ছি। এই বিষয়ে একটু বলে রাখি যে এনভায়রনমেন্টাল স্টাডিজ যে সাবজেক্টটা সেট 3তে রয়েছে, সেটা ভবিষ্যতে যদি কেউ সায়েন্স নিয়ে এগোতে চাইছে, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, তার জন্য আলাদা করে এই বছর থেকে কাউন্সিল কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টটি সেট 1-এ অফার করছে, এবং পার্টিকুলারলি সেট 3 যেহেতু হিউম্যানিটিস ঘেঁষা পুরো সেটটি, সেজন্য আলাদা করে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটি রাখা রয়েছে। এবার আমি ফেরত আসছি জিওগ্রাফিতে। যদি কেউ জিওগ্রাফি নিয়ে এগোতে চায় তাহলে সেক্ষেত্রে সেট 3 থেকে যদি সে জিওগ্রাফি নেয়, তাহলে সেট 3 থেকেই সে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টটি রাখতে পারে। এবং জিওগ্রাফিতে যেটা হয় যে 2 রকম ডিগ্রি কিন্তু ভবিষ্যতে অ্যাভেলেবেল, মানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি বা বর্ধমান বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি বলি না কেন, আমি যদি ব্যাচেলার্স ডিগ্রিটা সায়েন্সে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু জিওগ্রাফির সাথে ম্যাথস একটা রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তা গ্র্যাজুয়েশন লেভেলে যদি বাচ্চাটি ম্যাথস রাখতে চায়, সেক্ষেত্রে আমি বলবো যে হায়ার সেকেন্ডারি লেভেলে কিন্তু তাকে জিওগ্রাফির সাথে সেট 3 থেকে বেসিক ম্যাথস ফর সোশ্যাল সায়েন্সেস এই অপশানটা কিন্তু তাকে চুজ করতে হবে। কারণ এই সাবজেক্টটা যদি নেয়, পার্টিকুলারলি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল স্টাডিজ আর ম্যাথস, এই 3টে সাবজেক্ট যদি তার 4টের মধ্যে থেকে থাকে, তার কিন্তু ভবিষ্যতে বোধ BA এবং BSc দুটো ডিগ্রি কিন্তু তার কাছে ওপেন হয়ে যাচ্ছে জিওগ্রাফি নিয়ে। এর বাইরে সে যদি ধরছে যে আমি ম্যাথস করতে পারবো না, কারণ আমি প্রথমেই বললাম যে আমার একাডেমিক লোডটা দেখতে হবে, অনেক বাচ্চার ক্ষেত্রে হয়তো সেই ম্যাথসের লোডটা নিতে পারবে না, সেক্ষেত্রে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে BMSS কে কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে ইকুইভ্যালেন্ট টু ম্যাথস, এটা বলে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল কোনো ইউনিভার্সিটি বা কোনো জায়গায় তারা গিয়ে এই সুযোগটা পেল না ইকুইভ্যালেন্ট টু ম্যাথস, তো তারা বললেন যে না, আমরা এটাকে এভাবে ধরছি না,
এটাও কিন্তু, এই ঘটনাটাও কিন্তু ঘটতে পারে, সেটা আলাদা ইস্যু, তবুও একটা সম্ভাবনার কথা জানিয়ে রাখলাম। কিন্তু কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে দিস ইজ ইকুইভ্যালেন্স টু ম্যাথস, একদম। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম সে কথাতে আসি আমরা, যে জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স যেরকম রয়েছে, সঙ্গে এবার আমি ধরে নিলাম যে কেউ ম্যাথসের লোডটা নিতে চাইছে না, সেক্ষেত্রে তার কাছে কিন্তু আরও দুটো অপশান রয়েছে। সে কিন্তু চাইলে এই সঙ্গে পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স রাখতে পারে, অথবা স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স রাখতে পারে। এই কারণটা বলার বিষয় হচ্ছে যে অনেকে হয়তো গ্র্যাজুয়েশন করলো জিওগ্রাফিতে, কিন্তু আমরা জানি যে জিওগ্রাফি কিন্তু সিভিল সার্ভিসেস, ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর একটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো সেক্ষেত্রে কেউ যদি কেরিয়ার অপশনে সিভিল সার্ভিসেসে যেতে চায়, তাহলে কিন্তু সে হায়ার সেকেন্ডারিতে অবশ্যই জিওগ্রাফি রাখতে পারে, এবং সঙ্গে পল সায়েন্স রাখলে তার কিন্তু অ্যাডেড একটা অ্যাডভান্টেজ। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে চারটে যে কম্বিনেশন, চারটেই কিন্তু তাকে চারটে দিকে নিয়ে যেতে পারে। আবার জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স একদমই তাই, আমরা লিখিনি, এটা লেখা হয় না, কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে দেওয়া হয়েছে, হিস্ট্রির ক্ষেত্রে এটা বলা হয়েছে। তো ওরা এই অপশন রাখলে, এই চারটে অপশনের বাইরে তার আরো অনেক অপশন আছে, যেমন সোশিওলজি, হিস্ট্রি, এগুলো হচ্ছে ইউপিএসসি, অ্যানথ্রোপোলজি, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে ইউপিএসসি সাবজেক্ট, ডাব্লিউবিসিএস এর সাবজেক্ট। সেক্ষেত্রে এই কম্বিনেশন রেখেও কিন্তু সে টোটালি ওই দিকে ফোকাস করতে পারে। এবং হার্ডকোর জিওগ্রাফি কেউ যদি পড়ে উঠতে পারে, তার কাছে অজস্র রাস্তা খোলা। কীরকম না, অবশ্যই তার তো রিসার্চ একাডেমিক্স ফিল্ড তো রয়েছে, টিচিং লাইনে সে আসতেই পারে। এর বাইরে আজকাল কার্টোগ্রাফার, আরবান প্ল্যানিং, এনভায়রনমেন্ট স্পেশালিস্ট, জিওস্পেশিয়াল অ্যানালিস্ট, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, সার্ভেয়ার, রিমোট সেন্সিং, খুব বড় মার্কেট এখন। এবং অবশ্যই রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এর সাথে যদি এরপরে জিওগ্রাফি করে নেওয়ার পর কেউ যদি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে একটা শর্ট কোর্সও করে নেয়, তাহলেও কিন্তু তার সেদিকেও কিন্তু রাস্তা অনেকটাই খুলে গেল। তো এক্ষেত্রে আমরা দেখলাম এটা কিন্তু মাল্টি একটা ডাইমেনশনাল অ্যাপ্রোচ রয়েছে। জিওগ্রাফি কিন্তু খুব ভাইটাল একটা সাবজেক্ট, আমরা সেট 3 এর মধ্যে আমরা দেখলাম। আচ্ছা, আর বিবিএ কোর্সটা তো মানে যে কোনো জায়গা থেকে এসেই পড়তে পারে। যদি এরকম কম্বিনেশন নিয়ে কেউ বিবিএ পড়লো, বিবিএ এমবিএ করলো, বা নিজে একটা বিজনেস ফর্ম করতে চাইলো, সে ট্রাভেল এন্ড ট্যুরিজমের বিজনেস করতে চাইলো, একদম তাই, তাহলে এরকম বললে সেরকম এটার পর সে জিওগ্রাফি এনভায়রনমেন্ট ওটা হেল্প করবে। একদমই তাই, হেল্প করবে। একটা বেসিক নলেজ থাকলো, আর কিছুই না। ডিগ্রিটা হয়তো অন্য নিল, কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেলে এই সাবজেক্টটা থাকার দরুন কি হলো, তার একটা বেসিক নলেজ থাকলো। একদমই তাই। তো এবার আমরা চলে যাচ্ছি আরও একটি সাবজেক্ট, সেটি হলো ফিজিক্যাল এডুকেশন। তো ফিজিক্যাল এডুকেশনটাকে আমরা কিন্তু কি বলবো, এটা কিন্তু এমনই একটা সাবজেক্ট যেটা কিন্তু বিএ ডিগ্রিতে আমি যদি যেতে চাই, বা বিপিএড, বিএ ইন ফিজিক্যাল এডুকেশন হয়, বা বিপিএড, ব্যাচেলার্স ইন ফিজিক্যাল এডুকেশন, সেই ডিগ্রিতে আমি যদি যেতে চাই, তাহলে কিন্তু আমি যে কোনো কম্বিনেশন থেকেই আসতে পারি। কিন্তু তাও যে কোনো কম্বিনেশনের থেকেও আমরা বলবো, যাতে স্টুডেন্টদের এই ডিগ্রিটা করতে সুবিধা হয়, তার জন্য তার বিশেষ কিছু সাবজেক্ট যদি সে 11-12 কম্বিনেশনে রাখে, তার কিন্তু এই ডিগ্রিটা করতে সুবিধা হবে। কীরকম না, দেখুন এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, যে কম্বিনেশনগুলো করে দেওয়া রয়েছে, এইচপিইডি অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, তার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে কিছুটা হিউম্যান বডিকে সে জানছে, কিছুটা সে সাইকোলজি ওয়েলবিংকে জানছে, এবং অবশ্যই কিছুটা সে নিউট্রিশন পড়ছে। তো সেক্ষেত্রে এইচপিইডির সঙ্গে সে যদি নিউট্রিশন, বায়োলজিক্যাল সায়েন্সেস এবং সায়েন্স অফ ওয়েলবিং কম্বিনেশন রাখে, এর থেকে আর ভালো কম্বিনেশন বোধহয় আর হয় না। সাইকোলজি থাকলেও তাই, একদম তাই, সিলেবাসের মধ্যে কিন্তু এগুলো সাইকোলজি রয়েছে। তো ঠিক তার পরে পড়াও হয়ে যাচ্ছে। একদমই তার পরের কম্বিনেশনেই দেখুন এইচপিইডি, নিউট্রিশন, বায়োলজিক্যাল সায়েন্সেস এন্ড সাইকোলজি, এবং রিলেটেড আরও কি রয়েছে, এইচপিইডি, নিউট্রিশন। কেউ মনে করলো না আমি বায়োলজি খুব ভারী হয়ে যাবে, আমি পড়বো না, সে এইচডিআরএম, হিউম্যান ডেভেলপমেন্ট পড়ে নি, তাও রিলেটেড হয়ে রয়েছে। আবার কেউ মনে করলো যে না আমি বায়োলজিও নিতে চাইছি না, আমি এইচডিআরএমও নিতে চাইছি না, সে হার্ডকোর পুরো আর্টসেই থাকবে, সে কি করলো, সে সাইকোলজি নিল এবং সায়েন্স অফ ওয়েলবিং নিল, তাও সে অনেকটা এগিয়ে যেতে পারবে। একদমই তাই। তো এই যে চারটে কম্বিনেশন, এই চারটে কম্বিনেশন কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকের একদম কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে, ইফ নট সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি আমি একদমই বলবো না, কারণ প্রত্যেকটা বিষয় নিজ নিজ ক্ষেত্রে নির্দিষ্ট এবং আলাদা, অবশ্যই কমপ্লিমেন্ট টু ইচ আদার, এবং এমনভাবে কমপ্লিমেন্ট করবে যাতে ভবিষ্যতে কেউ যদি বিপিএড ডিগ্রি বা ডিপ্লোমা যদি সে করতে চায়, তার কাছে কিন্তু অনেকটা জিনিস জানা হয়ে রইল। এবং স্কোপের কথায় আমি আসি, স্কোপের ক্ষেত্রে অবশ্যই আজকাল প্রচুর স্পোর্টস কোচ নিয়োগ হচ্ছে, অবশ্যই অলিতে গলিতে আমরা জিম দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে জিম ট্রেনার, ফিটনেস ইনস্ট্রাক্টর, একদমই চাই। সঙ্গে যদি সে নিউট্রিশন রাখে, এবং যদি পরে একটা কোনো শর্ট টার্ম কোর্স করে নেয় সে নিউট্রিশনের, বা 6 মান্থ একটা কোনো কোর্স করলো, কোনো ডিস্টেন্স কোর্স করলো, সেক্ষেত্রে কিন্তু সে স্পোর্টস নিউট্রিশন ফিল্ডটাকেও এক্সপ্লোর করতে পারে।
হ্যাঁ, কিন্তু আইডিয়ালি স্পোর্ট নিউট্রিশনিস্ট কিন্তু আলাদা প্রপার course হয়, নিউট্রিশন, হ্যাঁ আলাদা কিন্তু কোর্স হয়, একটা জ্ঞান থাকবে, সেটা একটা একদমই নলেজ তাই। থাকবে যেটা অ্যাপ্লিকেশনের সময় ওর কাজে লাগবে। একদমই তাই। আরেকটা কম্বিনেশন লাস্ট এখানে যে কম্বিনেশনটা আমরা দেখছি যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সাথে রয়েছে সাইকোলজি, সঙ্গে কিন্তু জার্নালিজমটা ঢোকানো রয়েছে। কেন এটা? কারণ ওই যে আমি প্রথমে জার্নালিজম বলার টাইমে বলেছিলাম যে স্পোর্টস জার্নালিজম কিন্তু আজকাল বিশাল একটা ফিল্ড। হ্যাঁ, এবং তার এবং সঙ্গে সোশ্যাল social science আর sociology রয়েছে। থিওরিটিক্যালিও একদমই পেয়ে তাই। গেল, তাহলে এবং এইচপিএডি আর সাইকোলজি, এই চারটে সাবজেক্ট এমন ভাবে একে অপরের পরিপূরক হয়ে গেল, যার ফলে হচ্ছে কি তার কিন্তু এই আরো চারটে স্কোপ তার রয়েছে। এবং অবশ্যই যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যেরকম আমরা বলছি, বারবারই বলছি, এক্ষেত্রেও সে বিপিএড করলো, এমপিএড করলো, হ্যাঁ করে নিয়ে সে টিচিং বা একাডেমিক্স লাইনে সে আসতেই পারে, কিন্তু এর বাইরেও তার কিন্তু অজস্র কিন্তু দরজা তার খোলা। একদমই তাই। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি যে এইচপিএডি যদি সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু সে আসতে পারে, তাহলে কিন্তু বিএসসি ডিগ্রি হবে, বিএসসি ইন ফিজিক্যাল এডুকেশন হবে। এর বাইরে ডিপ্লোমা আর বিপিএড কিন্তু সে ইজিলি করতে পারে, এই কম্বিনেশন রেখেও করতে পারে, এবং এখানে যে 4-5টা বলে দেওয়া হচ্ছে এর বাইরেও সে কিন্তু নানা রকমভাবে কম্বিনেশন করে সে কিন্তু অনায়াসে ইজিলি সে, কারণ যত দিন যাচ্ছে কাজের স্কোপ এবং পরিধিগুলো অনেক বিস্তৃত হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমরা হয়তো আজকে জানি না কালকে কোন একটা ফিল্ড তৈরি হয়ে যাবে বা পোস্ট ক্রিয়েট হয়ে যাবে, তো তারা যদি এইভাবে পড়াশোনা করে তারা কিন্তু ভবিষ্যতের জন্য রেডি হয়ে থাকতে পারছে। একদম। তো এবার আমরা চলে যাচ্ছি পরের সাবজেক্টে। আচ্ছা, এটার আমরা নাম দিয়েছি কম্বিনেশন টু পারসিউ নার্সিং, ওয়েলনেস, নিউট্রিশন অ্যান্ড প্যারামেডিক্যাল কোর্সেস। নামটা এই কারণেই দেওয়া, এটা মূলত আমরা নিউট্রিশনটাকে মাথায় রেখে এই স্লাইডটা বানিয়েছি। নিউট্রিশন সেট 3-তে একটা বিষয়, কিন্তু আমরা এখনো অবধি জানি যে নিউট্রিশনটা কেমিস্ট্রি ছাড়া হায়ার স্টাডিজ করা যায় না। তবুও এখানে একটা কথা বলি, বর্তমানে বেশ কিছু কিছু জায়গায় কেমিস্ট্রি ছাড়াও কিন্তু নিউট্রিশনে হায়ার স্টাডি স্কোপটা পাওয়া যাচ্ছে। সেটা আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন, আমরা আলাদা করে কোনো নাম বলবো না, কারণ বেশ কিছু সরকারি জায়গাও আছে, কিছু প্রাইভেট অর্গানাইজেশনও আছে যারা কিন্তু কেমিস্ট্রি ছাড়াও নিউট্রিশনে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে। আর নিউট্রিশন একটা এমন বিষয় যেটাকে এইভাবে কম্বাইন করলে, একবার ভালোভাবে দেখুন সেটগুলো, এই 4টে সেটই রেখেছি, আরও অনেক কিছু হতে পারে। বায়োলজির সঙ্গে নিউট্রিশনটাকে রেখে কোনোটার সঙ্গে সাইকোলজি বা এসওডব্লিউবি, কোনোটার সঙ্গে সাইকোলজি এইচডিআরএম, কোনোটার সঙ্গে সায়েন্স অফ ওয়েলবিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, কোনোটার সঙ্গে অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, এইভাবে রেখেও বাচ্চারা পড়াশোনা করতে পারে। আচ্ছা, এইভাবে পড়াশোনা করলে কি তারা যে কোনো প্যারামেডিক্যাল কোর্স করতে পারে ভবিষ্যতে। এই জিনিসটা থেকে পড়ে তারা কোনো প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হলো, সেখান থেকে কোনো কোর্স করলো, সেখান থেকে তারা ডিগ্রি নিল, সেখান থেকে তারা তৈরি হলো আর কি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। তখন যখন তারা হায়ার স্টাডিজ করবে, তখন কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশনগুলো তাকে ভীষণ ভালো ব্যাকআপ দেবে। সে জেনেই সেখানে ঢুকছে, তার কিন্তু অসুবিধা হবে না। এছাড়া জিএনএম, এএনএম, এগুলোর নাম আপনারা শুনেছেন। নার্সিং এখন একটা ভীষণ আপগ্রেডেড একটা বিষয়, শুধুমাত্র মহিলা বা মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু এটা পড়ছে। আমরা তাদেরকে ব্রাদার বলছি, সিস্টার, ব্রাদার। তো এখন নার্সিংয়ের বিরাট স্কোপ। জিএনএম যেরকম বলা আছে 3.5 বছরের একটা ডিপ্লোমা উইথ ইন্টার্নশিপ, এএনএম 2 বছরের একটা ডিপ্লোমা উইথ ইন্টার্নশিপ, তারা এগুলো করতে পারে। তারা ডিরেক্ট হয়তো বিএসসি নার্সিংয়ে ঢুকতে পারলো না, এগুলো করলো। এরপর তারা একটা সার্টিফিকেট কোর্স করলো, শর্ট টার্ম কোর্স, সার্টিফিকেট ইন নার্সিং কেয়ার। আর আরেকটা যেটা বলেছিলে তুমি, পোস্ট বেসিক নার্সিং। হ্যাঁ, আপনারা দেখুন 4 নম্বরে, লুক্রেটিভ স্কোপ in clinical field if post basic nursing course is done after GNM or ANM. GNM ANMটা করলো, তো তারপরে যদি ওরা পোস্ট বেসিক নার্সিং কোর্স বলে কোর্সটা কমপ্লিট করে, তাহলে সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু বিএসসি নার্সিং এর মতো হয়ে যায়। তখন তারা গিয়ে কিন্তু জীবনের ওই সমস্ত সুযোগগুলো অ্যাভেল করতে পারবে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবে, বিভিন্ন পোস্ট পেতে পারবে, এগুলো ওরা করতে পারবে। হেলথ কেয়ারের মধ্যে আমরা রেখেছি যে যোগা, ফিজিওথেরাপি, হসপিটাল ম্যানেজমেন্ট। যোগা ফিজিওথেরাপির কথাটা আগে বলি। এখন ওবেসিটির খুব সমস্যা চারদিকে, এবং শরীর খারাপ, ব্যথা, বেদনা, মানুষ কিন্তু ধীরে ধীরে আবার সেই যোগার শরণাপন্ন হচ্ছে। বিভিন্ন জায়গাতে জিম, যোগা এগুলো তৈরি হচ্ছে, সেখানে ইনস্ট্রাক্টরের প্রয়োজনীয়তা থাকছে। তো যারা এই ধরনের সাবজেক্টগুলো অপ্ট করে কোনো একটা ডিগ্রি কোর্স করলো বা ডিপ্লোমা করলো কোনো কিছু থেকে, যোগা এবং ফিজিওথেরাপি ইত্যাদিতে ডিপ্লোমাও বেশ কিছু কোর্স হয়, হেলথ কেয়ারের ওপরে অনেক কিছু হয়। তো তারা যদি এইগুলোকে, বিষয় বস্তুগুলোকে অপ্ট করে, তাদের কিন্তু পড়াশোনা করতে সুবিধা হবে, ভবিষ্যতে এগিয়ে যেতে সুবিধা হবে। তারা যেটা শিখে এসে অ্যাপ্লাই করবে কারোর উপরে, সেক্ষেত্রে তাদের একটা সলিড নলেজ থাকবে।
আচ্ছা, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ওয়েলনেস সার্টিফিকেট কোর্স, কমিউনিটি হেলথ কোর্স। ওয়েলনেস সার্টিফিকেট কোর্সটা আমরা যোগা ফিজিওথেরাপি যে আলোচনা করলাম তার মধ্যেই ধরতে পারি, কমিউনিটি হেলথ কোর্সটাও আমরা ধরতে পারি। আচ্ছা, এবার হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ব্যাপারটা নিয়ে বলি। বিবিএর কথা তো আমরা আগেই বলেছি, যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা তার সঙ্গে এই ধরনের কোনো কম্বিনেশন থাকে, ভবিষ্যতে যদি সে হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে চায় তাহলে কিন্তু এই সাবজেক্টটা ব্যাকআপ হিসেবে তাদেরকে অনেকটাই সাহায্য করবে। ঠিক আছে, আর এই প্রসঙ্গে আমি একটু বলি যে এই যে কম্বিনেশনগুলো কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি, যেরকম অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো সেট 1-এও রয়েছে আবার 3-তেও রয়েছে। সেক্ষেত্রে হেসে গেলে কিন্তু তার সেটা সায়েন্সের আওতায় পড়ে যাচ্ছে। হতে পারে এটা সেট 3 থেকে রয়েছে, যেমন বায়োলজি সেট 1-এও রয়েছে, সেট 3-তেও রয়েছে, নিউট্রিশনও তাই, সাইকোলজিও তাই, অ্যানথ্রোপোলজিও তাই। তো সেক্ষেত্রে এই কম্বিনেশন দেখতে মনে হচ্ছে যে সেট 3, কিন্তু অ্যাকচুয়ালি এই সবকটা সাবজেক্টে কিন্তু সেট 1-এতেও আবার রয়েছে। এই বিষয়গুলো এমনই ভাবে তৈরি করা হয়েছে, সেট 1 এবং সেট 3 দুটোকেই কভার করছে। ওই একটা সমস্যার কথা বললাম, নিউট্রিশনটাকে আমরা কোর সাবজেক্টে এখনো অবধি রাখিনি, আমরা বোধহয় নন কোরের মধ্যে রেখেছি, কোর বলে রাখিনি। কিন্তু আমরা এটা জানি যে বিভিন্ন জায়গায় কিন্তু এখন কেমিস্ট্রি ছাড়াও নিউট্রিশনে হায়ার স্টাডিজ করা হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনের কারণে। শর্ট টার্ম কোর্স হচ্ছে, অনেকটা শর্ট টার্ম কোর্স হলেও সেটা কিন্তু নিউট্রিশনে একটা হায়ার স্টাডিজের পর তবে সেই ডিপ্লোমাটা করলে বা সার্টিফিকেট কোর্সটা করলে তবেই কিন্তু সেটা অ্যাপ্রুভড হয়। আমি একটা ডিপ্লোমা কোর্স করে নিলাম নিউট্রিশনের ক্ষেত্রে, কিন্তু আমি নিউট্রিশনিস্ট হতে পারবো একেবারেই না, আমাকে এটা করে তারপর ফুল ডিগ্রিটা করে আমি বিভিন্ন রকমের সার্টিফিকেট কোর্স আমরা করতে পারি। তবে নিউট্রিশনের এই বিষয়টা আস্তে আস্তে এগিয়ে আসছে, যেখানে কেমিস্ট্রি ছাড়াও হায়ার স্টাডিজ করানো হচ্ছে। হ্যাঁ, আর পার্টিকুলারলি কিছু এমন কি বলবো, কিছু ইউনিভার্সিটিস রয়েছে যে ইউনিভার্সিটিস কিন্তু আলাদা করে ওয়েলনেস সার্টিফিকেট কোর্স করায়। এই যে আমাদের সাবজেক্টটা সায়েন্স অফ ওয়েলবিং, এরপরে কিন্তু ওটা লিঙ্কিং সাবজেক্ট হয়ে যাচ্ছে। সায়েন্স অফ ওয়েলবিং নতুন বিষয়, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করেছি যাতে এর জন্য হায়ার স্টাডিজ করানো হয়, কাউন্সিলের তরফ থেকে জানানো হচ্ছে বা বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন বিষয়, এটা পড়তে হয়তো ভবিষ্যতে এটাতেও হায়ার স্টাডিজ করার একটা স্কোপ ছেলেমেয়েরা পেয়ে যেতে পারে। এখন খুব নেসেন্ট স্টেজে রয়েছে এটা, আস্তে আস্তে ইন দ্য লং রান আরো অনেক ওয়াস্ট স্কোপ আসতে চলেছে। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে যাই। আলোচনা করে নেবো একটু অ্যানথ্রোপোলজি নিয়ে, তাই তো? কম্বিনেশন টু পারসিউ অ্যানথ্রোপোলজি, ফিশারিজ, এগ্রিকালচার অ্যাজ ক্যারিয়ার অপশন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। আচ্ছা, অ্যানথ্রোপোলজি নিয়ে অনেকগুলো কথা আমি যখন হিস্ট্রি বিষয়টা আলোচনা করলাম তখন বলেছি। হিস্ট্রির সঙ্গে অ্যানথ্রোপোলজির কম্বিনেশনে পড়াশোনা করলে তারা মিউজিয়াম স্টাডিজ নিয়ে পড়তে পারে, বা বিভিন্ন অপশন আমি আগের স্লাইডে দেখিয়ে দিয়েছি বা বলেছি, ওটা একটু চেক করে নিলে ভালো হয়। এছাড়াও অ্যানথ্রোপোলজি এমন একটা বিষয় যেটা বিভিন্ন ধরনের পরীক্ষা, সিভিল সার্ভিস হোক, সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা হোক, রাজ্য স্তরের হোক, সেখানে কিন্তু একটা ভালো সাবজেক্ট হিসেবে এটা কিন্তু কাজ করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা নিয়ে হায়ার স্টাডিজও করা যায়। ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুব ভালো একটা সাবজেক্ট। কেউ যদি চায় এটা নিয়ে আরও পড়াশোনা করবে, রিসার্চ করবে, সেখান থেকে সে আরও অন্য বহু দিকে যেতে পারে। অ্যানথ্রোপোলজি কিন্তু একটি ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট, আমি বারবারই বলছি। আচ্ছা, এবার ফিশারিজ নিয়ে একটু বলি। ফিশারিজ এই সাবজেক্টটিও বর্তমানে নতুন এখানে ইন্ট্রোডিউসড হয়েছে। আমরা 4টে অপশন রেখেছি: বায়োলজি, ফিশারিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগ্রিকালচার, বায়োলজি, ফিশারিজ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, বায়োলজি, ফিশারিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, সাইকোলজি, বায়োলজি, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, সাইকোলজি। এই কম্বিনেশনগুলো থেকে পড়লে যথেষ্ট স্কোরিং। এবার কয়েকটা কথা বলি। এগ্রিকালচার বিষয়টা নিয়ে কিন্তু আমরা আর হায়ার স্টাডিজের দিকে এগোতে পারবো না, কারণ এগ্রিকালচারটা সায়েন্স ছাড়া এখনো অবধি কোথাও দেওয়া হচ্ছে বলে মানে আমাদের এখনো অবধি আমাদের কাছে কোনো খবর নেই। কিন্তু ফিশারিজের বিষয়টা বলি, ফিশারিজও কিন্তু সায়েন্স ছাড়া হায়ার স্টাডিজের স্কোপ থাকে না। তবে ভোকেশনাল সাবজেক্ট হিসেবে যদি কোনো ছেলে মেয়ে পড়তে চায়, ধরুন ফিশারিজ, বায়োলজি, এগ্রিকালচার নিয়েছে, বা বায়োলজি, ফিশারিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়েছে, ভোকেশনাল সাবজেক্ট, ভোকেশনাল কোর্স কোনো কোনো কলেজে অফার করা হয়, সেই ভোকেশনাল সাবজেক্ট তারা পড়তে পারবেই। কিন্তু ফিশারিজে যখনই সেটা মেজরের ডিগ্রিটা দিচ্ছে, তখন কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো এখনও কম্পালসারি হয়ে রয়েছে। যদিও অ্যাপিল করা হয়েছে এগুলোকে যাতে তুলে নেওয়া হয়, সেটা কবে কি বৃত্তান্ত আমরা জানি না। তবে ফিশারিজ নিয়ে পড়লে এটুকু অন্তত শিওর, সে এই কম্বিনেশনগুলো থেকে ভোকেশনালটা অন্তত পাবেই। এগ্রিকালচার আর ফিশারিজ নিয়ে বললাম, অ্যানথ্রোপোলজিটাও বললাম। আর
নেক্সট স্লাইডে একটু যাই। মিউজিক আর ভিজুয়াল আর্টস। আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে মিউজিক আর ভিজুয়াল আর্টস। মিউজিক ক্যান বি অপটেড উইথ এনি 3 আদার সাবজেক্ট অফ ইন্টারেস্ট টু পারসিউ ফার্দার। এটা যে কোনো 3টে সাবজেক্টের সঙ্গে নেওয়া যেতে পারে। ভিজুয়াল আর্টস ক্যান বি অপটেড উইথ এনি 3 আদার সাবজেক্ট অফ ইন্টারেস্ট টু পারসিউ ফার্দার। VBU, RBU, CU, etc. affiliated government colleges, other government degree colleges offer degree courses in music and visual arts and fine arts. বুঝতেই পারছেন, এই মিউজিক নিয়ে পড়াশোনা করা বা ভিজুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করা, তারা হায়ার স্টাডিজ করতে পারবে, তারা তাদের মতো করে তাদের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবে। যে কোনো এই সাবজেক্টের সঙ্গে যে কোনো 3টে সাবজেক্টকে তারা পাঞ্চ করে ওরা পড়তে পারে। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, অনেক স্কুলে ভোকেশনাল স্ট্রিম আছে। যদি মিউজিক বা ভিজুয়াল আর্টস কেউ নেয়, সে কিন্তু ভোকেশনালের কোনো সাবজেক্ট পাবে না। এটা একটা নিয়মের মধ্যে বেঁধে দেওয়া আছে, সেটা কিন্তু তারা করতে পারবে না। আর মিউজিক আর ভিজুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করে তারা হায়ার স্টাডিজের দিকে এগিয়ে যেতে পারবে। নেক্সট স্লাইড। আচ্ছা, স্কোপ ফ্রম সেট 3 ফর ফার্দার স্টাডিজ। এখানে বেশ কিছু বিষয়ের উল্লেখ করে দেওয়া আছে। এই বিষয়গুলো না যে কোনো স্ট্রিম থেকে এসে ছেলেমেয়েরা পড়তে পারে। তার মধ্যে মিউজিক ভিজুয়াল আর্টসের কথা তো একটা বললামই, সেটা যে কোনো জায়গা থেকে এসে ওরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। WBCS বা UPSC অর্থাৎ পরীক্ষাগুলো তারা দিতে পারবে। রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক্স তারা অবশ্যই যাই পড়ুক তার হায়ার স্টাডিজ হবে, সে সেটা নিয়ে পড়ে এগিয়ে যেতে পারবে। কেউ রিসার্চ করতে চাইলে, কেউ সায়েন্টিস্ট হতে চাইলে তার প্রতিভা অনুযায়ী সে এগিয়ে যাবে। ফ্যাশন ডিজাইনিং কোর্সটার করতে গেলে আমাদের এখানে NIFT ইনস্টিটিউশন আছে, যেখান থেকে ওরা এই কোর্সটা করতে পারে। এই সেট থেকে, কম্বিনেশন থেকে তারা যদি কেউ ভিজুয়াল আর্টস নেয়, যদি কেউ APAI নেয়, এইভাবে কম্বাইন করে পড়ে ভবিষ্যতে যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে যদি তারা পড়তে চায়, তাহলে কিন্তু তাদের অনেকটা হেল্প হবে। লাইব্রেরি সায়েন্স, BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রচুর ছেলে মেয়ে পড়ছে এখন। BCA ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, লতে যেতে পারে, LLB করতে পারে, তারা জার্নালিস্ট হতে পারে, তারা JNM ANM নার্সিং, যে অপশনটার কথা আমি বললাম, যেটা ভীষণ ভাস্ট, এখন ভীষণ ডিমান্ডিং। সোশ্যাল ওয়ার্ক করতে পারে, সোশ্যাল ওয়ার্কার, NGOতে কাজ করতে পারে, তারা কাউন্সেলর হতে পারে। এন্টারপ্রেনিয়রশিপ দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখন সবসময়ই যে সবাই চাকরি করবে তার কোনো মানে নেই। ছোটোখাটো কোর্স করে তারা কোনো সার্টিফিকেট কোর্স করলো হয়তো এন্টারপ্রেনিয়রশিপের কোনো বিষয়ের ওপরে, বা BBA যখন করছে তখন উইথ আ স্পেশালাইজেশন ইন এন্টারপ্রেনিয়রশিপ কোনো একটা বিষয় নিয়ে তারা কোর্সটা কমপ্লিট করে সে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে পারে। সে যা বিষয়বস্তু পড়ে এসেছে সেটাকে কাজে লাগিয়ে এন্টারপ্রেনিয়রশিপের কোনো কোর্স করে বা তার রাস্তা বুঝে নিয়ে, লোনের স্কোপও রয়েছে, প্রচুর লোনের স্কোপ রয়েছে সে, হ্যাঁ অবশ্যই। তার যারা দাঁড়াচ্ছে এই বর্তমান মুহূর্তে গভর্নমেন্ট তাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে, তাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, তারা ব্যবসা করতে পারে, রিটেল ম্যানেজমেন্ট এটা তারা করতে পারে হায়ার স্টাডিজের জন্য যে কোনো ফিল্ড থেকে এসেই। আচ্ছা, এবার আমাদের এই যে সেট 3 এর যে 10টা বুলেট যেখান থেকে যেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, লাস্ট অপশনে দেখবেন 1 vocational subject offered by council which may be selected at optional elective subject only। যে স্কুল ভোকেশনাল সাবজেক্ট পড়ায় তাদের কাছে এই বিষয়গুলি থাকতে পারে। ভোকেশনাল সাবজেক্টসের মধ্যে আমরা কি কি পড়াচ্ছি? IT and ITS, ITEV বলা হচ্ছে যেটাকে, অর্গানাইজড রিটেইলিং, হেলথ কেয়ার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, কনস্ট্রাকশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, পাওয়ার, অটোমোবাইল, সিকিউরিটি, ইলেকট্রনিক্স একটা ভোকেশনাল সাবজেক্টের মধ্যে পড়ছে, ওরা এটা নিয়ে পড়তে পারে, এটা কাজে দেয় খুবই। প্লাম্বিং, অ্যাপারেল, এগ্রিকালচার, ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম। খুব ভালো ভালো সাবজেক্ট আছে। ওরা ওই সেট থেকে যে কোনো 3টে নিয়ে একটা ভোকেশনাল সাবজেক্ট যদি স্কুলে থাকে তারা অবশ্যই পড়তে পারে, অনেক সাহায্য হয়। আর দুটো খালি ব্যারিয়ার রয়েছে, সেটা হচ্ছে মিউজিক আর ভিজুয়াল আর্টস নিলে কোনো ভোকেশনাল সাবজেক্টটা নিতে পারবে না। আর দ্বিতীয় কথা, সেট 3 এর যে এগ্রিকালচার আর ভোকেশনালের যে AGLV এগ্রিকালচার যেটা রয়েছে 13 নম্বর অপশনে, সেটা এই দুটো কিন্তু একসঙ্গে নেওয়া যায় না। এই দুটো সমস্যাকে মানে এই দুটো আমাদের বারণ রয়েছে, এটা বাদ দিয়ে
ওরা ওই সেট থেকে 3টে নিতে পারে, এবং ভোকেশনাল থেকে যদি স্কুলে থাকে, স্কুল যদি তাকে সুযোগ দেয়, সে একটা অপ্ট করতে পারে। তাতে তার ক্যারিয়ারে প্রসপারিটি যথেষ্ট হবে বলে আমরা মনে করি। একদম। তাহলে আমরা আমাদের এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবং এখানে এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম যে পার্টিকুলারলি সেট 3তে যে বিষয়গুলি রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অফার করছে, সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে আমরা বেশ কিছু অপশান, বেশ কিছু কম্বিনেশন আমরা করে দেখিয়ে দিয়েছি, এবং বারবারই আমরা এক কথা বলছি যে যেগুলো দেখানো রয়েছে তাছাড়াও কিন্তু তারা নিজেদের মতন করে নিজেদের স্কুলে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল সেই সাবজেক্ট অনুযায়ী তারা কম্বিনেশন করে তারা কিন্তু তাদের ভবিষ্যতের রাস্তা কিন্তু তার জন্য খোলা রাখতে পারে। এবং এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা আপনারা পোর্টালের নোটিফিকেশন লিঙ্ক থেকে আপনারা এই ভিডিওটা এসছেন, এবং এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। এইখানে এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে রাখি যে পোর্টালে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পোর্টালে আলাদা করে সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ওয়েব পেজ থাকবে, এবং সেই ওয়েব পেজে আপনাদের এই যে কেরিয়ার কাউন্সেলিংয়ের যে ভিডিওগুলো রয়েছে এইগুলো সম্পর্কিত বা এইটা রিলেটেড যে কোনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা সেই পোর্টালের ওয়েব পেজে আপনারা করতেই পারেন, এবং আমরা চেষ্টা করব যথাসাধ্য সেগুলোর উত্তর দেব। কোনো কোয়ারিজ থাকলে, কোথাও কি পড়ানো হচ্ছে বা কোথায় পাবো বা এটার কি ইয়ে হতে পারে, এনি কাইন্ড অফ কোয়ারিজ আপনারা ওই পেজে গিয়ে আপনাদের প্রশ্নটা ওখানে করে রাখবেন। আমরা আমাদের যতটা আমাদের সম্ভব আমরা নিশ্চয়ই জানিয়ে দেব। তো পুরো আলোচনার পর আমি শুধুমাত্র দুটো কথা দিয়ে পুরো আলোচনাটাকে শেষ করতে চাই। জন নিটটেক তিনি বলেছেন যে ইট ইজ চয়েস নট চান্স দ্যাট ডিটারমাইন্স ওয়ানস ওন ডেস্টিনি, অর্থাৎ আমার ভবিষ্যৎকে নির্দেশ একটা পার্টিকুলার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু চান্সের উপর, আমি কিন্তু সুযোগের উপর বসে থাকবো না। এটা কিন্তু আমার চয়েস, আমার নির্বাচন ক্ষমতা কতটা, আমি কি নির্বাচন করলাম তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আমার ভবিষ্যৎ কী হবে। এবং এইটা ভীষণ রকমভাবে প্রযোজ্য এক্ষেত্রে, যেটা আমি বারবারই বলছিলাম শুরুর দিক থেকে, যে হায়ার সেকেন্ডারি স্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষার যে স্তরটা, এই স্তরটা কিন্তু গেটওয়ে, একটা দরজার সামনে আমরা দাঁড়িয়ে, যে দরজা দিয়ে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে গুটি গুটি পায়ে এগোবো। সেই কোন দরজায় দাঁড়ালে আমি কতটা এগোতে পারবো এবং কিভাবে এগোতে পারবো সেটা কিন্তু পুরোটাই এই দরজাটা বলে দেবে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমার সাবজেক্ট কম্বিনেশন যদি আমি খুব ভালো করে করতে পারি তাহলেই কিন্তু আমি আমার ভবিষ্যৎটাকে গড়তে পারবো। আমার পার্টিকুলার আমার ইচ্ছা মতন আমি আমার পেশা বা বৃত্তি আমি খুঁজে নিতে পারবো। সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আমার চয়েসটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট দেন দ্য চান্স। আমি সুযোগ হয়তো অনেক কিছু পাবে, কিন্তু আমার চয়েসটা কিন্তু এখানে সব থেকে বড় ব্যাপার। তাই কম্বিনেশন করার টাইমে স্টুডেন্টদেরকে বারবার বলা হচ্ছে যে বন্ধুরা যেটা নিচ্ছে আমাকেও সেটাই নিতে হবে, এরকম ব্যাপার যেন না হয়, অথবা বাড়ি থেকে বলা হচ্ছে বলেই আমাকে এটা নিতে হবে, এরকমও যেন না হয়। তুমি তোমাকে সব থেকে ভালো বোঝো, তুমি তোমাকে সব থেকে ভালো জানো, তুমি কোনটা পারবে কোনটা পারবে না তোমার থেকে ভালো কেউ জানে না। সেক্ষেত্রে সেই কম্বিনেশনে তুমি নেবে যেটা নিয়ে তুমি ভবিষ্যতে এগোতে পারবে। এবং সর্বশেষ বক্তব্য আমার থাকবে যে মেক গুড চয়েসেস টুডে সো ইউ ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট টুমরো। পরে আফসোস করার থেকে ইস আমি ওটা নিতে পারতাম, এটা হতে পারতাম, এটা করতে পারতাম, পরে এই আফসোসটা যাতে না থাকে, আজকে ভালো চয়েস করো। মেক গুড চয়েস টুডে। থ্যাঙ্কস এ লট। থ্যাংক ইউ। নমস্কার।